এক সপ্তাহের মধ্যেই দুই বিবাহের লগ্ন, সোমে গঙ্গানারায়ণের আর বৃহস্পতিতে সুহাসিনীর। বিধুশেখর অনেক ভাবনা চিন্তা করেই এমন দিন ফেলেছেন। দুটি বিবাহেরই সম্পূর্ণ তত্ত্বাবধান করতে হবে বিধুশেখরকেই। কেননা রামকমল সিংহ ইদানিং সংসার থেকে প্রায় পুরোপুরি বিযুক্ত হয়ে পড়েছেন। সান্ধ্যকালীন ভোগ আহ্লাদ ছাড়া আর কোনো দিকেই মন নেই। বিধুশেখর অনেক চেষ্টা করেও বন্ধুকে ফেরাতে পারলেন না। কঠিন ভর্ৎসনা করলেও রামকমল মৃদু মৃদু হেসে বলেন, তুই তো এই রসে মজলি না বিধু, তুই এর মর্ম বুঝবি কি? কখনো মাঝ নদীতে স্রোতের মুখে গা ছেড়ে দিয়ে দেখেছিস কি আরাম? ব্যয় সংকোচের অবশ্য কোনো প্রশ্নই নেই। বিশিষ্ট নিমন্ত্রিতদের বাড়িতে পাঠানো হয়েছে দুখানি করে শাল, দুটি সোনা বাঁধানো লোহা, একজোড়া ঢাকাই কাপড় ও দুশিশি গুলাবি আতর। সিংহবাড়ি ও মুখুজ্জে বাড়ি সার বেঁধে বসে গেছে দর্জি ও খলিফাগণ। ভৃত্য ও দারবানেরা পাবে দুপ্রস্থ করে লাল বনাতের তকমা ও উর্তি। অধ্যক্ষ ভট্টাচার্যরা একবার এ বাড়ি একবার ও বাড়িতে গিয়ে ঘোঁট পাকাচ্ছে। নহবতের সানাই ও ঢুলি বাজনাদাররা মাত করে দিয়েছে পাড়া। ভিয়েনের ধোঁয়ায় আকাশে মেঘ জমে যাচ্ছে, বাতাস একেবারে মম। হাতে একটি সোনা বাঁধানো ছড়ি নিয়ে শক্ত রিজু চেহারার বিধুশেখর পরিদর্শন করছেন সবকিছু। তিনি যে কোথায় কখন উপস্থিত হবে তার কোনো ঠিক নেই। রামকমল সিংহের উপর কোনো দায়িত্ব না দিলেও তাকে বিধুশেখর অনুরোধ করেছেন যে উৎসবের কটি দিন তাকে থাকতে হবে বাড়িতে। কন্যাপক্ষের বাড়িতেও তাকে বেসামাল হলে চলবে না। গঙ্গানারায়ণকে বিবাহ বাসরে নিয়ে যাবার আগে কন্যাকর্তা যখন অনুমতি চাইতে আসবেন, তখন সে অনুমতি তো বিধুশেখর দেবেন না, রামকমল সিংহকেই দিতে হবে। আরেকটি শর্ত, বিবাহ উপলক্ষে বাড়িতে বাইনাচের ব্যবস্থা না হয় হোক, কারণ সেটাই বড় মানুষদের প্রথা, কিন্তু কমলা সুন্দরীকে বাড়িতে আনা চলবে না। বাগবাজারের বসুবাড়ির কন্যা লীলাবতীকে বিবাহ করে নির্বিঘ্নে স্বগৃহে ফিরে এলো গঙ্গানারায়ণ। লীলাবতীর বয়স এখন 8 বৎসর 5 মাস। লাল বেনারসি চেলি ও ফুলের মালার মধ্যে তাকে যেন আর দেখাই যায় না, মনে হয় একটি চলন্ত পুতুল। দাসদাসী পাইক বরন্দাজদের বিরাট মিছিল নিয়ে গঙ্গানারায়ণ থামল বাড়ির সিংহদ্বারের সামনে। সেখানে একটি বিশাল উনুনের উপর এক কড়া দুধ ফুটছে। গঙ্গানারায়ণের জননী বিম্ববতী আত্মীয় আশ্রিত মহিলাদের দ্বারা পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন সেখানে। গঙ্গানারায়ণ বিম্ববতীর চরণ ছুঁয়ে প্রণাম করল। সেই দেখা দেখি লীলাবতীও টিপ করে মাথা ঠেকালো তার পায়ের উপর। প্রথা অনুযায়ী বিম্ববতী পুত্রকে প্রশ্ন করলেন, এ কাকে এনেছিস রে গঙ্গা? গঙ্গানারায়ণ লজ্জা অরুণ মুখখানি নিচু করে বলল, মা, তোমার জন্য দাসী এনেছি। অমনি সমবেত মহিলারা উলু দিয়ে উঠলেন। ফচকে ছোড়ারা হাততালি দিল, আর ঢাক ঢোলের শব্দে কর্ণপটাহ ছিঁড়ে যাবার উপক্রম হলো। এবার বিম্ববতী দুধের কড়াইয়ের দিকে ইঙ্গিত করে নববধূকে জিজ্ঞেস করলেন, মা, কি দেখছ? পিত্রালয় থেকে সহস্রবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও এর উত্তর ভুলে গেছে লীলাবতী, অথবা লজ্জায় তার মুখ খুলছে না। চতুর্দিকে নানা শব্দে কান পাতা দেয়। বিম্ববতী আবার বললেন প্রশ্নটি। 8.5 বৎসরের মেয়েটি মাথা নুইতে নুইতে যেন মাটির সঙ্গে ঠেকে যাবে। তখন একজন এই অস্থি এগিয়ে এসে লীলাবতীর পাশে দাঁড়িয়ে হাত দিয়ে তার মুখটি তুলে ধরে বললেন, বলো মা, বলো। আমার সংসার উতলে পড়ছে দেখছি। 2-3 বারের চেষ্টায় লীলাবতী কোনো ক্রমে মুনিয়া পাখির মতন সরু গলায় কথাগুলো উচ্চারণ করতে আবার উলু, উচ্ছ্বাসধ্বনি ও বাদ্যরবে ছেয়ে গেল অঙ্গট। বিম্ববতী পুত্রবধূকে কোলে টেনে নিলেন। গাঁটছড়া খুলে এতক্ষণ পরে মুক্ত হলো গঙ্গানারায়ণ। ভৃত্যরা জল ঢেলে দিতে এলো। নাগরা খুলে পা ধুয়ে বাড়ির মধ্যে চলে এসে সে হাঁপ ছেড়ে বাঁচল। ওহ, বিবাহ না, যেন এক কঠিন পরীক্ষা। কয়েকদিন ধরে নানা রকম আচার অনুষ্ঠানে সে ক্লান্ত হয়ে পড়েছিল। বাগবাজারের শ্বশুরালয়ে তো তাকে সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়েছে। নানা রকম রঙ্গরসিকতায় তাকে নাস্তানাবুদ করার জন্য সকলের কি চেষ্টা। বাসর ঘরে তো এক কাণ্ডই হয়েছিল। সেখানে গঙ্গানারায়ণের বন্ধুদের প্রবেশ অধিকার ছিল না। শুধু যত রাজ্যের অচেনা মহিলা সেখানে উপস্থিত। বন্ধুদের ছেড়ে আরো অসহায় বোধ করছিল গঙ্গানারায়ণ। একটি রত্নখচিত সিংহাসনে আসীন সে একমাত্র পুরুষ। নববধূ পাশে নেই। প্রায় 200 জন নারী তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ একজন যুবতী তার সামনে এসে থুতনিতে হাত দিয়ে প্রশ্ন করেছিল, এই যে আমাদের কালেজে পড়া বরমশাই, তোমার বউটি গেল কোথায়? আমাদের মধ্যে কোনটি তোমার বউ, খুঁজে বার করো তো।
গঙ্গানারায়ণ অস্থির হয়ে উঠেছিল। এ যেন বড় কঠিন প্রশ্ন। নানান বয়সী স্ত্রীলোক সেখানে উপস্থিত, তাদের মধ্যে কোনটি তার পত্নী তা খুঁজে বার করা সত্যিই খুব দুষ্কর। শুভদৃষ্টির সময় একবার মাত্র সে লীলাবতীকে দেখেছে, তাও ভালো করে দেখার সুযোগ পায়নি কিংবা চেষ্টাও সে করেনি। এদের মধ্যে কোনজন সে? বিবাহ উৎসবে নারীরা জমকালো সাজ পোশাক করে আসে, অনেককেই সে কারণে একরকম দেখায়। গঙ্গানারায়ণ উদ্ভ্রান্তের মতো সকলের মুখের দিকে তাকাচ্ছিল। বাসর কক্ষে অন্যান্য নারীদের প্রগল্ভ হতে কোনো বাধা নেই, কারুর দিকে চোখ পড়তেই সে হেসে ওঠে। কেউ বা ভ্রুভঙ্গি করে, কেউ বা এগিয়ে এসে বলে, ও, আমায় বুঝি মনে ধরেছে? আহা, সে কথা আগে বলতে হয়। গঙ্গানারায়ণকে ওরা কিছুতেই নিরুত্তর থাকতে দেবে না। সে যতই দিশাহারা হয় ততই নারীরা অধিক কৌতূহল পেয়ে কেউ তাকে ঠোনা মারে, কেউ কান মুলে দেয়, কেউ বলে, ও মা, বিয়ে করতে এসে বউ হারিয়ে ফেললে, কাল মায়ের কাছে মুখ দেখাবে কি করে? কেউ বলে, ভুল বাড়িতে এসেছো নাকি গো? শেষকালে কি গোসাই পাড়ার বর এলো গো কায়েত বাড়িতে, টোপর খুঁড়ে মুখ নুকালো কালো হাড়িতে। আর অমনি শত শত কাচের বাসন ভাঙার মতো হাসির শব্দে ঘর ভরে যায়। এক এক সময় অতি নিরীহ ব্যক্তিও যেমন হঠাৎ খুন করে বসে, সেই রকমই অত্যন্ত লাজুক গঙ্গানারায়ণ এক সময় মরিয়া হয়ে তুখর হয়ে উঠল। নানা রত্ন অলঙ্কারের সজ্জিতা 16-17 বছরের এক সুন্দরী বিবাহিতা যুবতী। সে মাঝে মাঝে এসে গঙ্গানারায়ণের কান মুলে দিয়ে যাচ্ছিল। গঙ্গানারায়ণ হঠাৎ খপ করে তার হাত চেপে ধরে বলল, এই তো পেয়েছি, এই তো আমার বউ। অমনি সারা কক্ষে আবার হাসির হুল্লোড়। সেই যুবতীটি আস্তে হাত ছড়িয়ে নেবার চেষ্টা করতে গঙ্গানারায়ণ বলল, আর হারাচ্ছি না, একবার পেয়ে গেছি, আর ছাড়বো না। কৌতুকের বন্যায় সেই যুবতীটি শেষ পর্যন্ত কাঁদো কাঁদো হয়ে উঠল। গঙ্গানারায়ণ জোর করে তার হাত চেপে ধরে আছে। দূর থেকে একজন বলল, ওগো নতুন বোর, আমাদের ওই কনকলতার স্বামী কিন্তু কুস্তি করে, এক্ষুনি এসে তোমায় ট্যাঙ্গাবে, ওকে ছাড়ো। গঙ্গানারায়ণ চোখ পাকিয়ে বলেছিল, না। তখন আড়াল থেকে বার করে দেওয়া হয়েছিল লীলাবতীকে। একজন তাকে সামনে এগিয়ে দিতে দিতে বলেছিল, দেখিস লো, সাবধান, তোর বর এক্ষুনি তো সতীন আনতে চায়। আজ বাড়ি ফেরার পর গঙ্গানারায়ণের ছুটি। আজ আর তার করণীয় কিছু নেই। এই রাতকে বলে কাল রাত্রি। এখন সন্ধ্যে থেকে কাল প্রভাত পর্যন্ত নববধূর মুখ দেখা তার নিষেধ। এখন অন্দরমহলে মহিলারা নববধূকে নিয়ে মেতে থাকবে। ক্লান্তি অপনোদনের জন্য কর্তাবাবুরা এখন সুরাপানের আসরে বসে বায়নাচ দেখবেন। ঢাকি ঢুলি বাজনাদাররা ধেন ওড়াবে, আর ভট্টাচার্যের দল আর চাকর বাকররা লুচি মন্ডা নিয়ে কারাকারি করবে। সে এক কড়ায় গরম দুধে মাটির ভাঁড় ডুবিয়ে ডুবিয়ে ইতিমধ্যে কয়েকজন শেষ করে দিয়েছে। বরবেশ ছেড়ে একটা সাদা কামিজের উপর একখানা কাশ্মীরি শাল জড়িয়ে গঙ্গানারায়ণ আবার নেমে এলো নিচে। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবু বেশ শীত শীত ভাব। গঙ্গানারায়ণ তার সহপাঠী বন্ধুদের এই সময় আসতে বলেছিল। কর্তারা বাগানে বসেছেন, তাই বৈঠকখানা ঘরটি এখন খালি। গঙ্গানারায়ণ সেখানেই বন্ধুদের নিয়ে এলো। গৌরদাস, ভূদেব, রাজনারায়ণ, গিরিশ, বঙ্কু, বেনি প্রভৃতি অনেকেই উপস্থিত। গতকালে বিবাহ বাসরের নানান ঘটনার উল্লেখ করে ওরা খুব আমোদ করতে লাগলো। গঙ্গানারায়ণ সুরাপান করে না, সেই জন্য বন্ধুদের জন্য সে সুরাপানের কোনো বন্দোবস্ত রাখেনি। কিন্তু রাজনারায়ণ ছটফট করছে। ইদানিং রাজনারায়ণ প্রায় মধুরী মতো অতি সুরাপায়ী হয়ে উঠেছে। সে আগেই খানিকটা পান করে এসেছে, তাই বারবার বলছে, গিলাস কোথায়, ব্র্যান্ডি কোথায়? শুধু মুখে কি গপ্প হয়? তোরাও যেমন। এই গঙ্গা, তোর বাপের ভাঁড় থেকে 2 বোতল ব্র্যান্ডি নিয়ে আয় না। কথা ঘুরাবার জন্য গঙ্গানারায়ণ প্রশ্ন করল, হ্যাঁ রে, মধু কোথায় রে? সে এলো না, সে কালও আসেনি। রাজনারায়ণ ঠোঁট উল্টে বলল, মধু গোল্লায় গেছে। কেন বাবা, মধু আসেনি বলে কি আমাদের ব্র্যান্ডি দেওয়া হবে না? গঙ্গানারায়ণ অন্যদের দিকে ফিরে ঈষৎ দুঃখিত স্বরে বলল, মধুকে এত করে আমি বলেছিলাম, তবু সে এলো না। বেনি বলল, মধুর কথা এখন আর নাই বা শুনলি, শুভ কাজের মধ্যে আবার অশুভ জিনিস টেনে আনা কেন? গঙ্গানারায়ণ ক্ষুব্ধ হলো। নানা রকম বয়াটেপনা করলেও দুরন্ত স্বভাবের মধুকে সে ভালোবাসে। মধু যে কবি, সে বাইরন মিল্টনের সমগোত্রীয়, সেই জন্য অনেক কিছুই তাকে মানায়। বেনি মধুকে পছন্দ করে না।
সবসময় টক্কর লড়তে চায়, তা গঙ্গানারায়ণ জানে। মধুর নাম উঠতেই অন্যরা যেন একটু গম্ভীর হয়ে গেছে মনে হলো। আবার নতুন কি কাণ্ড করেছে মধু? একমাত্র গৌরদাসকে প্রশ্ন করলেই ঠিক জানা যাবে। গৌরদাস মধুর প্রাণের দোসর এবং সে অযথা মিথ্যা ভাষণ করে না। গৌর, মধুর কি হয়েছে রে? গৌরের ফর্সা মুখখানিতে ম্লান ছায়া। সে অন্যমনস্ক। খুব আস্তে আস্তে থেমে থেমে সে বলল, তোকে কাল ইচ্ছা করে এই খবরটা দিইনি গঙ্গা। মধু বাড়ি থেকে পালিয়েছে। মধু খ্রিস্টান হবার জন্য পাদ্রীদের কাছে গিয়ে লুকিয়েছে। রাজনারায়ণ জড়িত কণ্ঠে বলল, যে সে পাদ্রী নয় বাবা, একেবারে লাট পাদ্রী, লর্ড বিশপ যাকে বলে। তিনি আবার মধুকে ফোর্ট উইলিয়ামের মধ্যে ঠুঁসে রেখেছেন। আর কেল্লার কথা, ব্রিগেডিয়ার পোনে নিজে পাহারা দিচ্ছেন মধুকে। এবার মধু গেল, তাকে আর পাবি না কোনোদিন। গঙ্গানারায়ণ বলল, কেল্লার মধ্যে? বলিস কি? বঙ্কু বলল, মধুর বাবা লাঠিয়াল পাইক আনিয়েছেন যে, পুলিশের হাত থেকে মধুকে তিনি কেড়ে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু কেল্লার গোড়াদের সঙ্গে তো তিনি আর লড়াই দিতে পারবেন না। স্বয়ং সেনাপতির তাঁবে রয়েছে সে। মধু নিজেই এ ফন্দি এঁটে বাপের উপর এক হাত নিয়েছে। মধুকে জোর করে সেখানে ধরে রাখেনি তো? ভূদেব গম্ভীর স্বরে বলল, না, আমি আর গৌর দেখা করতে গেছিলাম মধুর সঙ্গে। তারপর? আমার সঙ্গে অবশ্য সে দেখা করে নাই। সে নিজেই অনিচ্ছা প্রকাশ করেছিল, না পাদ্রীরাই আমাদের ভাগিয়ে দিল, তা জানি না। পরে গৌর একবার একা গেছিল, ওর সঙ্গে দেখা হয়েছে। গঙ্গানারায়ণ গৌরের দিকে তাকালো। গৌর নিশ্চয় মধুর সমস্ত গোপন কথা জানে। মধু গৌরের সঙ্গে দেখা করবে না, এ কখনো হতেই পারে না। ভূদেব সঙ্গে গিয়েছিল বলেই বোধহয় মধু আগের দিন ইচ্ছে করে ওদের সঙ্গে দেখা করেনি। গোরা, নীতিবাগীশ, ভূদেবকে বন্ধুরা অনেকেই ডরায়। গৌর বলল, আমার সঙ্গে দেখা হয়েছে বটে, কিন্তু আমাকে সে বিশেষ কথা বলতে দেয়নি। নিজের উচ্ছ্বাসেই সে ডগমগ। আমি একবার শুধু কইলাম, মধু, তুই বাপ মায়ের মনে এমন দুঃখও দিতে পারলি? তোর মা যে মূর্ছিতা হয়ে রয়েছেন, অন্ন জল ত্যাগ করেছেন। তাতে মধু আমার ওষ্ঠে আঙ্গুল দিয়ে বলল, চুপ, চুপ কর, ওসব কথা কোষ না এখন। আমার মন এক্ষুন পরম পিতার পায়ে আশ্রয় নেবার জন্য ব্যাকুল হয়ে আছে। এই উপলক্ষে আমি একটা হিম রচেছি, সেটা বরং তোকে শোনাই। তোকে না শোনানো পর্যন্ত আমার তৃপ্তি নেই। ভাই তারপর মধু যে পদ্যটা পড়ে শোনালো, মধুর লেখা অত খারাপ ইংরেজি পদ্য আমি কখনো পড়িনি বা শুনিনি। সে একেবারে ভক্তিতে জ্যাব জ্যাবে, আর আমাদের ধর্ম যে কত খারাপ সেই কথা। গঙ্গানারায়ণ বলল, কিন্তু মধুর মুখে এমন খ্রিস্টভক্তির কথা তো আগে কখনো শুনিনি। বরং থিওডর পার্কারের বই পড়ার পর তার মধ্যে একটু নাস্তিক নাস্তিক ভাবই দেখেছিল। বেনি বলল, আরে মধু কেরেস্তান হচ্ছে কি আর শুধু ভক্তিতে? এর মধ্যে অন্য কোনো মতলব আছে। ও তো এক পা বিলেতের দিকে বাড়িয়েই ছিল, এবার পাদ্রীরা ওকে বিলেতে পাঠাবে। গঙ্গানারায়ণ বলল, মধুকে বাড়ি থেকে পালাবার এই বুদ্ধি দিল কে? কৃষ্ণমোহন বাটুচ্চেই নিশ্চয়ই ওর কানে মন্তর দিয়েছেন। কু বলল, এই ক্যাটিকেষ্টর জ্বালায় আর পারা গেল না। নিজে তো জাত খুঁয়েছেই, আবার কচি কচি ছেলেদের ধরে ধরে কেরেস্তান করাচ্ছে। সাহেবদের পা চাটা নকছার কোথাকার। ভূদেব বলল, শুধু শুধু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দোষ দিও না। তিনি নিজ বিশ্বাস লয়ে আছেন। মধুর বাবা তেনাকে চেপে ধরায় তিনি তো সাপ বলে দিয়েছেন, আপনার পুত্র তো দুধের বাচ্চাটি নয়, রীতিমতন লেখাপড়া শিখেছে, সাবালক হয়েছে। তার কি নিজের কোনো বুদ্ধিভাষ্য নাই? আপনার ক্ষমতা থাকে তাকে ঠেকান। আমার কি মনে হয় জানো, মধুদের পাড়ায় যে নবীন মিত্তির বলে একটা ছোঁড়া আছে না, সেই ছোঁড়াই মধুকে ফুসলেছে। ছোঁড়া তো অনেক আগেই খ্রিস্টান হয়েছে, আমি অনেকবার শুনেছি। সেই ছোঁড়া মধুকে বলছে খ্রিস্টান হলেই বিলেত যেতে পারবে। রাজনারায়ণ বলল, আরে না, ওসব কিছু না। মধু খ্রিস্টান হয়েছে হিন্দু বে করবে না বলে। হিন্দুর মেয়েগুলো লেখাপড়া শেখে না, তেমন মেয়েকে মধু কিছুতেই বউ করবে না। ওর বাপ জোর করে বিয়ে দিতে গেছিল, তাই মধু পাখি হয়ে পুরুত করে উড়ে গেল। গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল। এইখানেই মধুর জয়। সে নিজে তো কিছুতেই পারল না।
এই বিবাহে তার তীব্র অসম্মতি ছিল, তবু তো মেনে নিতে হলো তাকে। বিবাহ অনুষ্ঠানে সে বিন্দুমাত্র পুলক বোধ করেনি, বরং মনের মধ্যে বিরক্তি স্তূপীকৃত হয়েছে। নববধূর দিকে তার পূর্ণ দৃষ্টি মেলে চাইতেও ইচ্ছে করে না। বন্ধুরা চলে যাওয়ার পর রাত্রে একা শুয়ে শুয়ে গঙ্গানারায়ণ অনেকক্ষণ মধুর কথা চিন্তা করলো। তাহলে কি আর কোনোদিন মধুর সঙ্গে দেখা হবে না? খ্রিস্টান হবার পর কি মধু এ শহরে টিকতে পারবে? তার দৌর্দণ্ড প্রতাপ পিতা সহ্য করতে পারবেন এই অপমান? একসময় গঙ্গানারায়ণ টের পেল তার অনিচ্ছা সত্ত্বেও সে অনেকক্ষণ ধরেই তার স্ত্রী লীলাবতীর কথাও ভাবছে। হঠাৎ গঙ্গানারায়ণ শয্যার উপর উঠে বসল। না, সে অন্যায় করছিল। মধুর সঙ্গে তার তুলনা হয় না। মধু মধুই, গঙ্গানারায়ণ কোনোদিন মধুর মতো হবে না। নিজ অভিলাষ সিদ্ধির জন্য গঙ্গানারায়ণ কখনো ধর্ম ত্যাগ করতে পারবে না। মাতা এবং পিতার মনে সে দুঃখও দিতে পারবে না। বিবাহ যখন করেছেই তখন তার স্ত্রীর প্রতি বিরূপতা পোষণ করা অন্যায়। ধর্ম সাক্ষী করে সে একটি সরলা বালিকাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বরণ করেছে। এখন সর্বপ্রকারে এ বালিকাকে খুশি করার চেষ্টায় তার যত্নবান হওয়া উচিত। সে কোনোদিন লীলাবতীর প্রতি অনাগ্রহ বা অনাদর দেখাবে না। বৃহস্পতিবার বিধুশেখরের গৃহে সুহাসিনীর বিবাহ অনুষ্ঠানে গঙ্গানারায়ণের ওপর অতিথিদের সাদর সম্ভাষণের ভার পড়েছে। নিজ বিবাহের দিনের অভ্যাগতদের সকলের ঠিকমতো দেখার সুযোগ হয়নি তার। আজ সে স্বয়ং দ্বারের কাছে দণ্ডায়মান। বিধুশেখরের পুত্র নেই, গঙ্গানারায়ণ তার পুত্রবৎ। একে একে উপস্থিত হতে লাগলেন শহরের অভিজাত ও বিশিষ্ট ব্যক্তিরা। বহু রকম শকেটের ভিড়ের পথ একেবারে পরিপূর্ণ। সহকারী সেপাইরা মহামান্য ব্যক্তিদের অশ্বচানের পথ পরিষ্কার করে দেবার চেষ্টায় হিমশিম খেয়ে যাচ্ছে। বিধুশেখর এ শহরের বিশেষ প্রতিপত্তিশালী আইনজীবী। তার সঙ্গে দেশের সকল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় আছে। এলেন বর্ধমান অধিপতি তেজেশচন্দ্র দত্তক পুত্র মহাতাবচাঁদ বাহাদুর। তারপর এলেন রাজা নরসিংহচন্দ্র রায় বাহাদুর। ইনি পোস্তার সুবিখ্যাত রাজা সুখময় রায়ের কনিষ্ঠ পুত্র। সপারিষদ এসে উপস্থিত হলেন শোভাবাজারের রাজা, বর্তমান হিন্দু সমাজের শিরোমণি রাধাকান্ত দেব। একটু পরেই এলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার ভ্রাতাগণ। এত রাজা রাজরাদের মধ্যে দেবেন্দ্রনাথের পোশাকই সবচেয়ে অনাড়ম্বর। যদিও একটি সাদা শাল জড়ানো থাকায় তার গৌরবর্ণ আরো বেশি গৌর দেখাচ্ছে। তার ঠিক পরেই এলেন বেঙ্গল ব্যাংকের দেওয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ রামকমল সেন। তিনি সঙ্গে তার 5 বছরের দৌহিত্র কেশবকে নিয়ে এসেছেন। পিতৃবন্ধু রামকমল সেনকে দেখে দেবেন্দ্র ক্ষণেক দাঁড়িয়ে 2-4টি কুশল প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং শিশু কেশবের থুতনি ছুঁয়ে আদর জানালেন একটু। তক্ষুনি ভুই কৈলাসের রাজা সত্যশরণ ঘোষাল এসে পড়ায় ওরা কথা বলতে বলতে চলে এলেন ভেতরে। একসঙ্গে দল বেঁধে এলেন রামগোপাল ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, দক্ষিণাঞ্জন মুখোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী। এরা একসময় ছিলেন ইয়ং বেঙ্গল নামে কথিত ডিরোজিও শিষ্য বিদ্রোহী যুবকবৃন্দ। এখন পরিণত বয়সে সংসারী হয়ে বিশিষ্ট ভদ্র ব্যক্তি হয়েছেন। বিধুশেখর তার কনিষ্ঠ কন্যার জন্য জামাতাকে ধনী পরিবারের থেকে আনেননি। পাত্রটি দরিদ্র হলেও সংস্কৃত কলেজের উজ্জ্বল ছাত্র ছিল। এখন আইন অধ্যয়ন করে জজ পণ্ডিত হবার অপেক্ষায় আছে। বরের নাম দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এসেছেন তার সহপাঠী এবং আত্মীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদনমোহন তর্কালঙ্কার, মহেশচন্দ্র শাস্ত্রী, রামনারায়ণ তর্করত্ন, দ্বারকানাথ বিদ্যাভূষণ। গঙ্গানারায়ণের নিজের বন্ধুরা এলো কিঞ্চিত দেরি করে। গণ্যমান্য অতিথিদের আপ্যায়ন করার কাজে ব্যাপৃত থাকলেও সে তার বন্ধুদের সাক্ষাৎ পাবার জন্য ব্যাকুল হয়েছিল। ওরা এসে উপস্থিত হতে গঙ্গানারায়ণ দ্বারের কাছে থেকে একটু সরে এসে ব্যগ্রভাবে প্রশ্ন করল, খবর কি বল, হয়ে গেছে? গৌর বিষণ্ণভাবে মাথা নেড়ে জানালো, হ্যাঁ। তুই গিয়েছিলিস? হ্যাঁ, কিন্তু কথা কিছু হলো না। এক ঝলক শুধু চোখের দেখা দেখেছি। ভূদেব বলল, কোনো ক্রমে কাছে ঘেসবার তো উপায় রাখে নাই। মিশন রোড ওল্ড মিশন চার্চ তো সশস্ত্র সৈনিক নিয়ে একেবারে ঘিরে রেখেছিল। এত সেপাই শাস্ত্রে নিয়ে ধর্মান্তর গ্রহণের ব্যাপার আগে কেউ বাপের জন্মে দেখেছে? ইংরেজের যেটুক চক্ষুলজ্জা ছিল তাও আর নাই। এদেশে আর কেউ হিন্দু থাকবে না। দেশটা লেচ্ছরে ভরে যাবে। মধুকে কেমন দেখলি? দেখলুম আর কোথায়, কেল্লা থেকে ঢাকা গাড়ি করে বাঘা বাঘা সাহেবরা মধুকে সঙ্গে করে নিয়ে এলো, যেন কোনো ডিউক বা লার্ডের বিবি।
পাছে কেউ কেড়ে নাই, তাই এত সাবধানতা। আর কোনো নেটিভকে ওরা আগে কখনো আদর দেখিয়ে কোলে বসিয়ে আনেনি। গাড়ি থেকে নেমে গির্জায় ঢোকার সময় আমরা মধুকে দূর থেকে দেখলুম এক ঝলক। মধু অবশ্য একবারও ফিরে তাকায়নি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। সব সাহেব মেম গিজগিজ করছে, শুধু দুজন নেটিভ রইল ভেতরে, এক মধু আর আমাদের কালো মানিক কেষ্টমোহন। সে তো রাজসাক্ষী হয়েছে গো। ওই যে দেখছিস রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ীর দাঁড়িয়ে আছে, ওদেরই তো বন্ধু ওই কেটি কেষ্ট। ওরা বন্ধুকে সামলাতে পারে না, নইলে আমরাই ওকে একদিন দেব দুঘা। ভেতর থেকে ডাক আসায় গঙ্গানারায়ণকে চলে যেতে হলো তখন। তারপর আর ঘন্টা দুয়ে সে ফুরসত পেল না। একসময় অতিথিরা যখন আহারে বসেছে, বিবাহ বাসরে সম্প্রদানের মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে, তখন হঠাৎ গঙ্গানারায়ণের একটা কথা মনে পড়ল। সারাদিনে সে এই বাড়ির সমস্ত মহল চষে বেরিয়েছে বেশ কয়েকবার, কিন্তু একবারও তো সে বিন্দুবাসিনীকে দেখেনি। এত উৎসবের মধ্যে বিন্দুবাসিনী কোথায়? কথাটা মনে পড়া মাত্র গঙ্গানারায়ণের হৃদয় কম্পিত হতে লাগলো। এই জগতে যেন সে এক চরম ঘৃণ্য অপরাধী। শুধু আজ কেন, সপ্তাহব্যাপী দুই বাড়িতে যে এত সমারোহ, তার মধ্যে কোনো এক সময়েও তো বিন্দুবাসিনীর দেখা মেলেনি, এবং এ কথা একবারের জন্য গঙ্গানারায়ণের মনে আসেনি পর্যন্ত। গত কয়েক মাস ধরেই সে বিন্দুবাসিনীর কথা কখনো নিজ চিন্তায় স্থান দেয়নি। বিন্দুবাসিনী তার বাল্য সখী, তাকে সে বিস্মৃত হয়েছে। নহবতখানায় সানাইয়ের স্বরেও গঙ্গানারায়ণের কাছে নিরানন্দ মনে হলো। চতুর্দিকে এত মানুষ, অথচ একজনের অভাবেই মনে হলো সবকিছু শূন্য। সারা বাড়ি আর একবার তন্ন তন্ন করে খুঁজে গঙ্গানারায়ণ ত্রিতলে পূজার কক্ষের সামনে এসে দাঁড়ালো। আর সব জায়গায় এত আলো, এত রঙের বাহার, কিন্তু এখানে শুধু একটি রেড়ির তেলের বাতি জ্বলছে। সেই ম্লান আলোয় চতুর্দিকে ছড়ানো অজস্র বাসি ফুলের মধ্যে বসে আছে সদ্য কৈশোর উত্তীর্ণা এক যুবতী। সে আজ প্রকৃতই একা, কেননা এ কক্ষে আজ জনার্দন মূর্তিও নেই। পারিবারিক প্রথা অনুযায়ী সেই মূর্তিকে প্রতিষ্ঠিত করা হয়েছে বিবাহ বাসরে। রাজনারায়ণ দত্তের শয্যাকণ্টকী হয়েছে। একটুক্ষণ বিছানায় শুয়ে থাকলেই তার সর্বশরীরে জ্বালা ধরে। তৎক্ষণাৎ উঠে ছটফটিয়ে বেড়ান। সমস্তক্ষণ শরীরে এতটা অস্থিরতা, বসে থাকলে মনে হয় পায়চারি করলে ভালো লাগবে, আবার তাতেও একটু পরেই ক্লান্তি বোধ হয়। তখন ইচ্ছা হয় বিছানায় একটু গড়িয়ে নিতে, কিন্তু তারও উপায় নেই। রাতের পর রাত ঘুম নেই। রাজনারায়ণ দত্তের বদনমণ্ডল রক্তবর্ণ, তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে ক্রোধ। এত অপমানিত তিনি জীবনে আর কখনো হননি। আজ বৈকালেই রাক্ষুটিয়ার জমিদার স্বয়ং এসেছিলেন তার গৃহে। সেই মানুষটি মাত্র এই কয়েকদিনেই একেবারে শুষ্ক বিবর্ণ হয়ে গেছেন। শত অনুরোধেও তিনি বৈঠকখানায় এসে আসন গ্রহণ করলেন না। ল্যান্ড থেকে নেমে এসে তিনি রূপই মোড়া ছড়িখানিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন দ্বারের কাছে। রাজনারায়ণ দত্ত অতি বিনীতভাবে তাকে বলেছিলেন, যা হবার তা তো হয়ে গেছে, আসুন আপনার সঙ্গে দুটো কথা কয়ে আমি একটু জুড়োই। সেই শীর্ণকায় বৃদ্ধ বিষণ্ণ ক্ষুব্ধ কণ্ঠে বললেন, না, আপনাকে শুধু একটা কথা শুধুতে এলো। দত্তজা, আপনি জেনে শুনে আমার এই সর্বনাশ করলেন কেন? রাজনারায়ণ দত্ত স্তম্ভিত হয়ে রইলেন, সহসা কোনো উত্তর দিতে পারলেন না। জেনে শুনে? রাজনারায়ণ দত্ত জেনে শুনে কথার খেলাপ করবেন? তিনি একজন সাধারণ ফোঁড়ে দালালের মতো মিথ্যাবাদী? তিনি সেই বৃদ্ধির তীব্র দৃষ্টির সম্মুখে যেন সোজা তাকাতে পারছেন না। কোনো ক্রমে বললেন, মহাশয়, আপনার সর্বনাশ হয়েছে, আমার হয়নি। আমার আর পুত্র নেই, যদি থাকতো তবে আপনার সম্মান বাঁচাবার জন্য। রাক্ষুটিয়ার আজ পুরো কথা শুনলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে পেছন ফিরে ধীরে ধীরে গিয়ে আবার ল্যান্ঠতে চড়ে বসলেন। রাজনারায়ণ দত্ত তাকে বিদায় জানাতে পর্যন্ত পারলেন না। রাক্ষুটিয়ার আজ অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন। অভিমানী বৃদ্ধ তখন অশ্রু সংবরণের চেষ্টা করছেন প্রাণপণে। প্রতাপশালী রাজনারায়ণ দত্তের বাড়ি বয়ে এসে কেউ এমনভাবে কখনো অপমান করে যাবার সাহস পায়নি, অথচ তিনি কিছুই করতে পারলেন না। তার মস্তক ঘূর্ণিত হতে লাগলো, তিনি যেন জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যাবেন। রাক্ষুটিয়ার জমিদারের সর্বনাশের জন্য রাজনারায়ণ দত্ত দায়ী তো বটেই, ওর কনিষ্ঠা কন্যার সঙ্গে রাজনারায়ণ নিজে পুত্র মধুর বিবাহ ঠিক করেছিলেন। পাঠিপত্রও হয়ে গেছে, বিবাহের দিনও ধার্য হয়েছে। আর মাত্র 22 দিন বাকি। কন্যাপক্ষ নিমন্ত্রণ পর্যন্ত শুরু করে দিয়েছিল।
বিবাহ ভেঙে যাওয়ার সেই কন্যার নামে কলঙ্ক বর্তে গেল। আর ওই কন্যার বিবাহ দেওয়া সম্ভব হবে? এই অন্নপূর্বা পাত্রীর জন্য আর কোনো সদ্যংশজাত পাত্র পাওয়া যাবে না। ঘরের মধ্যে পায়চারি করতে করতে রাজনারায়ণ দত্ত মধ্যে মধ্যে আহ আহ শব্দ করতে লাগলেন, যেন তার সর্বাঙ্গে বৃশ্চিক দংশন করছে। এ সময় তাকে একটু সান্ত্বনা দেবারও কেউ নেই। পত্নী জাহ্নবী তো মূর্ছা যাচ্ছেন ঘন ঘন। তাকে আর বাঁচানো যাবে কিনা কে জানে। এত স্নেহ ভালোবাসা প্রশ্রয় দিয়েছিলেন মধুকে, অথচ সে তার পিতার মান সম্মান সব ধুলোয় লুটিয়ে দিতে একটুও দ্বিধা করল না। রাজনারায়ণ দত্তের ভ্রাতুষ্পুত্র প্যারীমোহন মধুর খোঁজে চতুর্দিকে ছুটোছুটি করছেন কয়েকদিন ধরে। 3 দিন আগে মধু খ্রিস্টান হয়ে গেছে, তার কিছুতেই রোধ করা যায়নি। প্যারীমোহন তবুও চেষ্টা করছে যদি মধুকে এখনো বাড়ি ফিরিয়ে আনা যায়। সকালবেলা সে এসে উকি মারল রাজনারায়ণ দত্তের কক্ষে। সারা রাত্রি চোখের পাতা জোড়েনি। বিধ্বস্ত চেহারায় একটি কোচে শূন্য দৃষ্টি মেলে বসে আছেন তিনি। প্যারীমোহন মৃদু কণ্ঠে বলল, বড় খুড়া, একটা কথা কইব? একবার কৃষ্ণমোহন বাবুকে ডাকি, উনি আসতে রাজি হয়েছে। রাজনারায়ণ দত্ত ভ্রু কুঞ্চিত করে বললেন, কৃষ্ণমোহন? ওই কেলে কেরেস্তানটা? ও আমার বাড়ির দিকে এলে আমি পাইক লেলিয়ে ওর হাড় গুঁড়ো করে দেব। প্যারীমোহন বলল, আগে এখন আর মিছামিছি রাগ করে কি হবে? যা হবার তো হয়েছেই। এখন রেভারেন্ড কৃষ্ণমোহনের সাহায্য নিলে মধুর খোঁজটা অন্তত পাওয়া যায়। রেভারেন্ড? ছ! ও বেটা বামুনের ঘরের ছাড়াল, পয়সার লোভে জাত খুইয়েছে। তবু উনার কথা সাহেবেরা মানে গোনে। ওর নাম আমার সামনে আর কখনো উচ্চারণ করিস নে পেরি। আমার আর মাথা গরম করিয়ে দিসনি। যতদূর সন্ধান পেয়েছি মধু এখন পাদ্রি ডিলেট্রি সাহেবের বাড়িতে রয়েছে। আমি যদি পারি একবার তাকে বাড়িতে নিয়ে আসব। না বড় খুড়া, একবার মধুর জননীর কথা ভেবে দেখুন। তিনি যে দিনরাত হা মধু কোথায় মধু করছেন আর মুচ্ছ যাচ্ছেন, তেনাকে বাঁচাবার কথাটি একবার ভাববেন না? তুই ছেলে মানুষ প্যারি, তুই সব বুঝিস না। সে আসবে না। তুই কেন উপযাজক হয়ে মান খোয়াতে যাবি? তুই জানিস না কেল্লার মধ্যে সে যখন সাহেবদের কোলে বসেছিল তখন আমি আমার বন্ধু ভূকৈলাসের রাজা সত্যশরণ ঘোষালকে পাঠিয়েছিলুম। এমন বেয়াদব ছেলে যে তার সঙ্গে পর্যন্ত দেখা করলে না। অত বড় একটা মানির লোক মুখ চুন করে ফিরে এলেন। মধু আমাকে ফেরালে তো আর আমার মান যাবে না। সে আমার ভাই। সে আমি যেমন করে পারি তাকে ধরে নিয়ে আসব। আপনি ওকে মারধর করবেন না বলুন? আবে কথা দিন। তুই পারবি নি। কেন মিছিমিছি হয়রান হবি? সে দায়িত্ব আমার। চেষ্টা তো করতে হবে। এর মধ্যে মধু কবে ফস করে বিলেত পালিয়ে যায় তার ঠিক আছে কি? কৃষ্ণমোহন বাবুর বাড়িতে আর 2-3 জন ভদ্রলোক বসেছিলেন। বলা বলি করছিল যে মধুর তো তেমন খ্রিস্টান হবার আগ্রহ ছিল না, বিলেত যাবার দিকেই ওর ঝোঁক। পাদ্রীরা ওকে বিলেত পাঠাবে বলেই। রাজনারায়ণ দত্ত এবার গর্জে উঠলেন। সামান্য স্বার্থের জন্য কেউ বংশানুক্রমিক ধর্ম বিসর্জন দিতে পারে, এই চিন্তায় তাকে বেশি পীড়া দেয়। পাদ্রীরা ওকে বিলেতে পাঠাবে কেন? আমার পয়সা নেই? আমি ওকে 7 বার বিলেত ঘুরিয়ে আনতে পারি, সে ক্ষমতা আমার আছে। কেন পাঠায়নি জানিস? সে তার মাকে একদিন কি বলেছিল তুই শুনিসনি? বাঙালি মেয়েদের চেয়ে নাকি ইংরেজ মেয়েদের রূপগুণ 100 গুণ বেশি। দিনের পর দিন স্নান করে না, গায়ের গন্ধে ভূত পালায়। সেই ন্যাবা লাগা ইংরেজ মাগিগুলো আমাদের বাঙালি মেয়েদের চেয়ে ভালো। হিন্দু মেয়েরা লেখাপড়া শেখে না, মাথা ঘুমটা দেয়, পায়ে জুতো ইস্কাটিন দিয়ে বিবি সেজে পথে পথে ধেই ধেই করে বেড়ায় না বলে মধু তাদের বিয়ে করবে না বলেছিল। এই অবস্থায় ওকে বিলেতে পাঠালে আর রক্ষে ছিল? ও সেখানে এক বেড়ালমুখীকে বিয়ে করে ফেলতো না? তাহলেও তো সেই জাত খোয়ানোই হতো। সেজন্যই আমি ভেবে রেখেছিলুম আগে জোর করে ওর বিয়েটা দিই। হিন্দু কলেজেও 1 বছর পড়া বাকি আছে, সেটা সেরে নিক, তারপর না হয় বিলেত পাঠানো যাবে। তার আগেই ছেলে আমায় মাথায় বজ্রাঘাত করলে। প্যারীমোহন বলল, মধুর ওই তো দোষ, বড় চঞ্চল। আমি যেমন ভাবে পারি বলে কয়ে বুঝিয়ে সুজিয়ে ঠিক নিয়ে আসব। খ্রিস্টান হয়েছে বলে কি ওকে বাড়ি ছাড়া করতে হবে? হাজার হোক, ও তো আমাদেরই মধু। প্রায়শ্চিত্ত করিয়ে আবার মধুকে সজাতে নিয়ে আসব। আপনি যেন অমত করবেন না, অন্তত খুড়িমার মুখে চেয়ে। এদিকে মধু
আর্চবিশপ ডিয়ালট্রির বাড়িতে মহা আনন্দেই রয়েছে। এখন শহরের যাবতীয় মানুষ শুধু তার কথা নিয়ে মেতে আছে। এতেই মধুর রক্তে উত্তেজনার সঞ্চার হয়। সমস্ত সংবাদপত্রে তার খবর। খ্রিস্টান তো আরো অনেকেই হয়েছে, কিন্তু নেটিভ ও সাহেব মহলে এতখানি হইচই এর সৃষ্টি করতে পেরেছে আর কে? সে মধু, মধুসূদন দত্ত ছাড়া আর কে? কবিতার জন্য মাতা পিতাকেও পরিত্যাগ করতে হয়। কবি পোপের এই বাণী সে তার জীবনে সার্থক করে তুলেছে। তার বন্ধুরা ভেবেছিল সে পারবে না। পারবে না? ওরা মধুকে এখনো চেনে না। রাজনারায়ণ দত্ত ভেবেছিল জোর করে তার বিয়ে দেবেন। রাজনারায়ণ দত্ত ছেলেকে এখনো চেনেননি। তবু বন্ধুদের জন্যই মধুর একটু একটু মন কেমন করে, বিশেষত গৌড়ের জন্য। গৌড়কে একদিনও সে চোখের দেখা না দেখে থাকতে পারত না। গৌড়ের সঙ্গে তার অনেক গল্প বাকি আছে। গঙ্গানারায়ণের বিবাহ হয়ে গেল এর মধ্যে। নিশ্চয়ই সেই উপলক্ষে বন্ধুরা দুশো মজা করেছে। গৌড়কে সে আসতে বলেছিল, তবু সে আসে না কেন? গৌড় কি তার উপর এখনো ক্ষুব্ধ হয়ে আছে? না না, বাকি পৃথিবীর যে যাই বলুক, তাতে মধুর কিছু যায় আসে না। কিন্তু গৌড় যদি তাকে ভুলে যায়, তাহলে সে আঘাত মধু সইতে পারবে না। কাগজ কলম নিয়ে মধু গৌড়কে একটা চিঠি লিখতে বসলো। আশ্চর্য, তার প্রথমেই মনে পড়লো একটা বাংলা কথা। ও গৌড়, 2-3-4 দিনেতেই এত? কথাটা বারবার উচ্চারণ করলো সে। এই কথা ঠিক ইংরেজি সে কিছুতেই খুঁজে পেল না। অথচ বাংলা অক্ষরও লিখবে না সে। এখন সে খ্রিস্টীয় ধর্মের দীক্ষা নিয়ে ইংরেজদের সমতুল্য হয়েছে। এখন তো আর ওই নেটিভদের সামান্য ভাষা ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। ও গোর, 2-4 দিনেতেই এত? এই বাক্যটি সে প্রথমে লিখল রোমান হরফে, তারপর ইংরেজিতে চিঠি শুরু করলো। তুই যদি সত্যিই আমায় দেখতে চাস, তাহলে এখানে এই ওল্ড চার্চ মিশন রোতে চলে আয়। তুই নিশ্চয়ই বলবি তোর গাড়ি ভাড়া নেই। ঠিক আছে, একটা পালকি ভাড়া করে সোজা চলেই আয় না, আমি ভাড়া মিটিয়ে দেব। আমার কাছে এখানে ঢের ঢের টাকা রয়েছে। মিস্টার কারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আয়। কাম ব্রাইটেস্ট গোরদাস অন আ হায়ার্ড পালকি অ্যান্ড সি দাই অ্যাক্সেস ফ্রেন্ড এমএসটি। সে চিঠি পেয়েও গোর এলো না। মধুর মন ক্রমশ পরিব্যাপ্ত হতে লাগলো। এক নতুন জগতে প্রবেশ করছে সে। এত উৎসাহ উদ্দীপনা, এসব কথা কি গৌরকে না জানালে চলে? সে আবার একটি চিঠি লিখল। প্রিয় বন্ধু আমার, এক কবিতার প্রেয়সীকে বলেছিলেন, ক্যান আই সিজ টু লাভ দি? নো। সে কথা আমি বলছি আমার এক প্রিয়তর জনকে, এক বন্ধু। খাঁটি, কি দুর্লভ এই জিনিস, খাঁটি বন্ধুকে। তুই কেমন আছিস? কখনো ভাবিস না যে আমি তোকে ভুলে যাব। তুইও যেন আমায় ভুলিস না। কবিতা লিখছি, কোথায় ছাপা হবে জানিস? খোদ লন্ডনে। ভাবতে পারিস বেনির সঙ্গে দেখা হয়, কি আশ্চর্য ব্যাপার। বেনিকে আমি পছন্দ করি না, বেনিও আমায় দেখতে পারে না। অথচ কদিন ধরে বেনির কথা বারবার মনে পড়ছে। অন্য বন্ধুদের কথাও প্রায়ই ভাবি। ভূদেব মেডেলটা পেয়েছে। তুই আসছিস নি কেন একবার? আয় গোর, আয়, পালকি ভাড়া করে আসিস। আমি তো বলেছি। গোরদাস এরপর এলো বটে, কিন্তু সঙ্গে প্যারিমোহনকে নিয়ে। প্যারিমোহন এর আগেও 2-1 বার এসেছে মধুর কাছে, কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। প্যারি খোঁজ খবর নিয়ে জেনেছিল গৌরদাসের কথাতেই মধু বশীভূত হতে পারে, সেই জন্য সে গৌরদাসের সঙ্গে এসেছে। মধু ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরতে গিয়ে পশ্চাতে প্যারিমোহনকে দেখে থমকে গেল। ছদ্মকোপের সঙ্গে বলল, প্যারি দাদা, তুমি ফিরে এছো? আমি তো বলে দিয়েছি তোমাদেরও প্রস্তাব আমি মানব না, মানব না, মানব না। তোমাদের কথা মতন আমি বিলেত যাওয়া এখন স্থগিত রেখেছি। তোমরা আর কি চাও? প্যারিমোহন বলল, মধু, তুই একবারটি অন্তত বাড়ি চল। মধু বলল, এ বাড়িতে আমায় মধু মধু বলে ডেকো না, এখন আমার নাম মাইকেল। বলেই সে হো হো করে উচ্চ শব্দে হেসে উঠল, দুরন্ত শিশুর মতো হাসি, যেন সে কোনো অভিনব ফন্দিতে গুরুজনদের জব্দ করেছে। গৌর বলল, মধু, তোর মাকে আমি কথা দিয়েছি তোকে একবার নিয়ে যাব। মধু সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গিয়ে বলল, গৌর,
তুই অন্য যা কিছু অনুরোধ কর, শুধু ও কথা বলিসনি। কেন? এটা কি অন্যায় অনুরোধ? এসব তুই বুঝবি নি। প্যারীমোহন বলল, খুড়ি ঠাকুর রানীর কষ্ট যে আমরা চোখে দেখতে পারি না আর। শোকে দুঃখে একেবারে পাগলের মতো হয়ে গেছেন। মধু, তোর একবারও ইচ্ছা করে না অমন স্নেহময়ী জননীকে দেখে আসতে? মধু উত্তর দিল, প্যারি দাদা, তুমি প্রতিদিন এই একই কথা বলো কেন? এর উত্তর তো আমি অনেকবার দিয়েছি। গৌর বলল, মিস্টার মাইকেল এম.এস. ডাট, তুমি যদি আর আমার কথা না শোনো, তবে আমায় এখানে আসবার জন্য পেরাপেরি করো কেন? আমি আর আসবো না। মধু গৌরের হাত চেপে ধরে বলল, তুই মিথ্যেই রাগ করছিস গৌর, তুই সব জানিস না। মাকে দেখতে আমার স্বাদ হবে না কেন? আমিও তো মায়ের হাতের পাখার বাতাস খাবার জন্য ছটফট করছি। এই বসন্ত ঋতুতেই কেমন ঘাম ছুটছে দেখছিস তো। পাংখা পুলার যতই হাওয়া করুক, কিন্তু আমার মায়ের হাত পাখার বাতাস যেমন ঠান্ডা, তেমন আর কিছুই না। কিন্তু আমি বাড়ি গেলেই বাবা পাইক পায়াদা দিয়ে আমায় আটক করে দেবেন। প্যারীমোহন সঙ্গে সঙ্গে বলল, না না, ঠাকুর খুড়া নিজে আমায় কথা দিয়েছে, কেউ তোকে আটকাবে না। গৌর বলল, আমি দায়িক রইলুম, তুই আবার ইচ্ছে মতো ফিরে আসবি। মধু বলল, তুই লিখেছিলি কুক্ষণে রিয়ালট্রি সাহেব এদেশে ছিলেন বলেই আমি খ্রিস্টান হয়েছি। তোর এই ধারণা ভুল। তোরা জানিস আমার উপর জোর করে কিছু করিয়ে নেবার সাধ্যিক কারণ নেই। পরম পিতা যিশুর পাদপদ্মে আমি নিজেকে সঁপে দিতে চেয়েছি স্বেচ্ছায়। আমি কারো জোর জবরদস্তি মানি না। বেশ, মানলুম। তুই তাহলে মাকে দেখতে যাবি কিনা? যাব। প্যারি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমাদের পালকিওয়ালাটা চলে গেছে বোধহয়, আর একটা পালকি ডেকে আনি। মধু বলল, রও রও প্যারি দাদা, অমন হটমট করছো কেন? যাব বলে কি এক্ষুনি যাব? আর চার্চে একটা মেমোরিয়াল সার্ভিস রয়েছে, সেটা অ্যাটেন্ড করতেই হবে। তারপর কাল, না, কালও হবে না। ক্যাপ্টেন রিচার্ডসন কাল এখানে ডিনার খেতে আসছেন। পরশু যেতে পারি, ধরো পরশু সকাল 11টায়। গৌর বলল, তুই বুঝি তোর মায়ের সঙ্গেও অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে যেতে চাস? অফকোর্স, ওয়াই নট? চার্চে মেমোরিয়াল সার্ভিস তো সন্ধ্যাকালে, এখন এই সকালবেলা তোর যেতে আপত্তি কি? তুই এখন যেতে চাস তো বল, নইলে তোর যা খুশি করিস। মধু কাজ ঝাঁকালো, তারপর আপন মনে বলে উঠল, বিকজ আই লাভ, রেসপেক্ট অ্যান্ড অনার দে অ্যান্ড থিঙ্ক ইউ আর এ ম্যান অফ অনেস্টি। ঠিক আছে, চল। কেউ একটু অতিরঞ্জিত করে বলেনি। জাহ্নবী দেবী তখনও নিজ কক্ষে ভুঁয়ের উপর বাহুজ্ঞান রহিত হয়ে উপুর হয়ে শুয়ে আছেন। খোলা চুল লুটোচ্ছে পাশে। তার একটি হাত যেন শক্ত সিমেন্টের মেঝেকে আঁকড়ে ধরতে চাইছে। জুতো না খুলে মধু দ্রুত এসে কাছে বসে পড়ে ডাকল, মা। সেই ডাকে যেন ঘরের মধ্যে বজ্রপাত হলো, যেন প্রবল একটি আঘাতে জাহ্নবী তরাক করে উঠে পড়ে ভয়ার্ত গলায় বললেন, কে? পর মুহূর্তে ঘোর কেটে গেল। তিনি পুত্রকে জড়িয়ে ধরে উন্মাদিনীর মতো বলতে লাগলেন, মধু, মধু, মধু। মধুও সঙ্গে সঙ্গে বলতে লাগলো, মা, 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 মা। প্রাথমিক উচ্ছ্বাস কেটে যাবার পর জাহ্নবী তার হৃদয়ের নিধির দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান গলায় বললেন, বাছা, তুই আমায় এমন দাগা দিলি? দিতে পারলি? মধু বলল, মা, দেখো, আমি তো তোমার সেই মধুই রয়েছি। আমার চোখ, মুখ, কান, হাত, পা কিছুই কি বদলেছে? আমি কি অন্যরকম কথা কইছি? আমার মনের বিশ্বাস শুধু অন্যরকম হয়েছে। কিন্তু তোমার ছেলে তো তোমারই রয়েছে, মা। ওরে, কত মানুষের ছেলেদের জমে কেড়ে নিয়ে যায়, তোকে সাহেবরা কেড়ে নিয়ে গেল আমার কোল থেকে। আমায় কেউ কেড়ে নিয়ে যায়নি। এই দেখো না, আমি নিজের ইচ্ছেতে এসেছি তোমার কাছে। তুই আবার চলে যাবি? প্যারীমোহন গিয়ে খবর দিয়েছিল রাজনারায়ণ দত্তকে। প্রথমে তিনি আসতে চাননি। ছেলে এসে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তবে তিনি ছেলের সঙ্গে কথা বলবেন।
প্যারি প্রায় হাতে পায়ে ধরে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে একবার নিয়ে এলো। কেননা প্যারির ভয় ছিল মধু শুধু তার মায়ের সঙ্গে দেখা করবার করারে এসেছে, হয়তো শুধু মাকে দেখেই চলে যাবে। তাতে রাজনারায়ণ দত্ত আরো অপমানিত হবেন। দ্বারের কাছে এসে দাঁড়ালেন রাজনারায়ণ দত্ত। তার ছায়া এসে পড়ল মধুর শরীরে। রাজনারায়ণের মুখ উৎকট গাম্ভীর্য মাখানো, যেন সেই গাম্ভীর্য দিয়ে তিনি তার আহত অহংকার ঢাকতে চান। মধুও ঘাড় শক্ত করে রইল। মাত্র বৎসরকাল আগেও পিতা ও পুত্র ছিল দুই বন্ধুর মতন, আর এখন যেন মুখোমুখি দুই যুযুধান। রাজনারায়ণ জলদস্বরে বললেন, আমি পুরুত বামুনের সঙ্গে কথা কয়েছি, প্রায়শ্চিত্তি করবার কোনো অসুবিধা হবে না। তারা নিদেন খুঁজে বার করবেন। 2-500 বামুনকে শাল দোশাল দিয়ে একদিন পেট পুড়ে খাইয়ে দিলেই হবে। আর তোকে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে পঞ্চগব্য খেয়ে 2-4টে মন্ত্র উচ্চারণ করতে হবে। শুভস্য শীঘ্রম, আমি ব্যবস্থা নিচ্ছি, এ হপ্তার মধ্যেই সব হয়ে যাবে। মধু উঠে দাঁড়িয়ে তেজের সঙ্গে বলে উঠল, বাবা, আপনি একটা কথা শুনে রাখুন। যদি আকাশে চন্দ্র সূর্য না উঠে, যদি পূবের বদলে পশ্চিমে সূর্যের উদয় হয়, তাহলেও আমি প্রায়শ্চিত্ত করব না। আমি নিজের জ্ঞান বুদ্ধিমতে খ্রিস্টান হয়েছি। আমি বর্বর হিন্দু সমাজ ছেড়ে সুসভ্য ইংরেজদের সমকক্ষ হয়েছি। ক্রোধে রাজনারায়ণের শরীর কম্পিত হতে লাগল। তিনি বললেন, দূর হয়ে যা, আর কোনোদিন যেন তোর মুখ আমার দেখতে না হয়। লম্বা অলিন্দ ধরে হাঁটতে লাগলেন রাজনারায়ণ। বিড়বিড় করে বলতে লাগলেন, ও আমার ছেলে নয়, ও আমার কেউ নয়, বিধর্মী ও কাল সর্প। ওকে আমি মন থেকে মুছে ফেলব। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এক জায়গায় থমকে দাঁড়িয়ে রাজনারায়ণ আবার ভাবলেন, আমার পুত্র নেই, আমি মরলে আমার মুখাগ্নি করার কেউ রইল না। আমাকে পুণ্যাম নরকে যেতে হবে। মুখমণ্ডল কঠিন করে তিনি সেই ক্ষণেই শপথ নিলেন, তিনি আবার বিবাহ করবেন। আর একটি পুত্র সন্তান তার চাই। মধুর বেশ সুবিধেই হয়ে গেল। পিতার কঠিন ব্যবহার গোর প্রত্যক্ষ করেছে, সুতরাং এরকম একজন বিশ্বাসযোগ্য সাক্ষী থাকার ফলে অন্যান্য বন্ধু ও শুভার্থীদের কাছে মধু এর পর থেকে অনায়াসেই বলতে পারে, পিতা চান না, সে বাড়িতে ফিরবে কি করে। মাঝে মাঝে সে অবশ্য লুকিয়ে চুরিয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং মুঠো মুঠো টাকা পকেট ভরে নিয়ে যায়। বিলাসিতা তার অহংকারের আশ্রয়। প্রচুর অর্থ না থাকলে তার স্বস্তি হয় না। প্রথম কিছুদিন তার অসুবিধা হলো পড়াশুনোর ব্যাপারে। শিক্ষা অর্জনে তার অদম্য উৎসাহ, কিন্তু হিন্দু কলেজে তার প্রবেশ অধিকার নেই। হিন্দু ছাড়া আর কোনো ছাত্র সেখানে পড়তে পারে না। বেশ কয়েক মাস মধু বিভিন্ন পাদ্রীদের গৃহে অবস্থান করে তাদের কাছ থেকেই পাঠ গ্রহণ করতে লাগলো। এই যুবকটির মেধা ও আগ্রহ দেখে বহু সাহেবী মুগ্ধ ও বিস্মিত। তারাই পরামর্শ দিলেন মধুকে বিশপস কলেজে ভর্তি হওয়ার জন্য। বিশপস কলেজে আবাসিক ছাত্র হওয়া রীতিমতো ব্যয় সাপেক্ষ ব্যাপার। প্রতি মাসে 60 টাকা করে লাগে। মায়ের কাছ থেকে নিয়মিত এত টাকা পাবার সম্ভাবনা নেই। তাই মায়ের মারফত কথাটা সে তার পিতার কানে তোলালো। রাজনারায়ণ দত্ত নিজের পুত্রকে অস্বীকার করলেও লোকে এখনো মধুকে বলে রাজনারায়ণ দত্তের ছেলে। এরপরেও মধু যদি পাদ্রীদের কাছে ভিক্ষাজীবী হয়, তাতে রাজনারায়ণেরই মান ক্ষুণ্ণ হবে। পত্নীর হাত দিয়ে তিনি পুত্রের জন্য মাসিক 100 টাকা বরাদ্দ করে দিলেন। বিশপস কলেজে মধু সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র। সেখানে খাঁটি ইউরোপীয় যুবকেরা পড়ে, আর রয়েছে কিছু দেশীয় খ্রিস্টান। নিঃসন্দেহে এদের সকলের মধ্যে মধু সবচেয়ে বেশি উজ্জ্বল। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বিভাগে মধু গ্রিক, ল্যাটিন, হিব্রু এবং সংস্কৃত শিক্ষা করতে লাগলো গভীর মনোযোগের সঙ্গে। ভাষা শিক্ষায় তার দ্রুত কৃতিত্বের শিক্ষকরা মুগ্ধ। আবার এই মধুই একদিন ক্লাসে অসম্ভব দৌরাত্ম্য করে, কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে প্রায়। সন্ধ্যাকালে সে বিলাসী পরিচ্ছদে ভূষিত হয়ে প্রমোদ সন্ধানে যায়। যখন ফেরে তখন তার মস্তক ও পদদয় টালমাটাল। কলেজে ভর্তি হওয়ার প্রথম কয়েকদিনের মধ্যেই মধু একটা গন্ডগোল বাঁধিয়ে তুলল। সে দেখল যে ইউরোপীয় ছাত্র ও দেশি খ্রিস্টান ছাত্রদের দুরকম পোশাক। সে ভেবেছিল খ্রিস্টান ধর্মে কোনো জাতিভেদ নেই, মানুষে মানুষে সমভ্রাতৃত্বই এই ধর্মের সার কথা। তবে দুরকমের পোশাক কেন? মধু ইউরোপীয় ছাত্রদের মতো কালো ক্যাসেট, কোমরবন্ধ ও চতুষ্কোণ টুপি পরিধান করে ক্লাসে এলো একদিন। সব ইউরোপীয় ছাত্ররা আর চোখে দেখতে লাগলো তাকে।
শিক্ষক মহাশয় পড়ানো বন্ধ করলেন এবং অধ্যক্ষ মহাশয় ছুটে এলেন। তিনি মধুকে বললেন, প্রিয় বৎস, যদি ক্যাশুক পরিধান করিতে চাও তো সাদা রঙের পরিধান করিও। মধু উঠে দাঁড়িয়ে বলল, না মহাশয়, হয় ইউরোপীয় পোশাক পরিধান করিব, না হয়তো আমার পছন্দ মতো দেশীয় পোশাক। অধ্যক্ষ বললেন, বেশ, দেশীয় পোশাকেই আসিও। মধু মুচকি হেসে তখনই মনে মনে মতলব ভেজে নিল এবং পরদিন ক্লাসে এসে বাঁধিয়ে দিল আরও এক হুলস্থুল কাণ্ড। লেখাপড়া সব মাথায় উঠল। সমস্ত কলেজের ছাত্ররা নিজ নিজ ক্লাস ছেড়ে বেরিয়ে এসে দেখতে লাগলো মধুকে। সেদিন মধু পরেছে সাদা সিল্কের কাবা, গলায় বহু রঙের কাজ করা শালের স্কার্ফ এবং মাথায় উকিলদের মতো বিরাট রঙিন পাগড়ি। মধু যেন সেদিন কোনো গো অ্যাজ ইউ লাইক প্রদর্শনের নায়ক। আবার ছুটে এলেন অধ্যক্ষ। এমন ছেলেকে একটি ধর্মীয় বিদ্যালয়ে রাখা নিরাপদ নয়। অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষ মধুকে নিয়ে একটি সভায় বসলেন। সেদিনই মধুর নাম কাটা যেত, কিন্তু রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন, মধুর উপর যদি এমন কঠোর নীতি প্রয়োগ করা হয় তাহলে এরপর আর সম্ভ্রান্ত বংশের ছেলেদের খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করা সুদূর পরাহত হবে। অনেক বিচার বিবেচনা করে কর্তৃপক্ষ কৃষ্ণমোহনের পরামর্শই মেনে নিলেন। মধু ইউরোপীয় ছাত্রদের মতোই পোশাক পরার অনুভূতি পেল। এরপর মাইকেল এমএসডাট পাক্কা সাহেব। ক্লাস করবার সময় তার পাদ্রীদের মতো পোশাক, আর তার সায়ংকালীন প্রমোদ যাত্রায় ইংলিশ কোট ও মাথায় বিভার হ্যাট। আবার একদিন অধ্যক্ষ নিজ কক্ষে ডেকে পাঠালেন মধুকে। ঈষদূর্ষ কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, বৎস, তুমি গতকল্য গির্জায় উপাসনার সময় হাসিয়েছিলে কেন? মধু বলল, আমাদের মাননীয় পাদ্রী বাংলা ভাষায় উপদেশ দিতেছিলেন কিনা। অধ্যক্ষ ভর্ৎসনা করে বললেন, তুমি নিজে বঙ্গবাসী, তবু বঙ্গভাষা শুনিলে তোমার হাস্য উদ্রেক হয়। ছি! বাংলা ভাষাকে মধু নিজের জীবন থেকে ত্যাগ করেছিল। সে এখন খ্রিস্টান, ইংরেজদের স্বজাতি। সে ইংরেজি ভাষায় কাব্য রচনা করে অমর হবে। বাংলা ভাষা দিয়ে তার প্রয়োজন কি? কিন্তু গির্জার উপাসনায় অকস্মাৎ বাংলা ভাষার ব্যবহার তার বিস্ময় উদ্রেক করে। অধ্যক্ষের প্রশ্নের উত্তরে সে বলল, মহাশয়, উপাসনার সময় আমাদের মাননীয় পাদ্রী কি ধরনের বাংলা বলিতেছিলেন আপনি জানেন কি? তিনি বলিতেছিলেন, আমরা তাম্বু ফেলিলাম, সন্ধ্যা হইল, বায়ু বহিল, কুকুর বিড়াল বৃষ্টি পড়িল, কল্ল উঠাইয়া লইলাম এবং অন্য স্থানে তাম্বু গাড়িলাম। এই কি বাংলা? বাংলা ভাষা এত যাহা তাহা নহে। এই ধরনের বিলাতি বাংলা শুনিলে হাস্যই আসে। ইহার পরিবর্তে ইংরাজি বলাই শ্রেয়। এর পরের ঘটনাটি অবশ্য আরো অনেক গুরুতর। সেটি ঘটেছিল ডাইনিং হলে। সন্ধ্যার সময় ছাত্ররা ইচ্ছামতো বাইরে ঘুরে আসে। কে কোথায় যায় তা নিয়ে মাথা ব্যথা নেই। তবে নৈশভোজের ঘণ্টা ধ্বনির সময় সব ছাত্রের ডাইনিং হলে এসে উপস্থিত হবার কথা। মধু অবশ্য দু একদিন অধিক রাত করে ফেলে, কিন্তু ইতিমধ্যেই তার সম্পর্কে নিয়মকানুন একটু শিথিল। সে যতই উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করুক, অধ্যয়নের ব্যাপারে সে যে এই কলেজের গৌরব। কোনো কোনো ছুটির দিনে 24 ঘন্টার মধ্যে মধু শুধু দুবেলা আহারের সময় ছাড়া আর একবারও নিজের ঘর থেকে নির্গত হয় না। অনবরত শুধু বই পড়ে যায়। সেই রকমই একটি দিনে মধু নৈশভোজের ঘণ্টা ধ্বনি শুনে ডাইনিং হলে উপস্থিত হয়েছে। সারাদিনের পরিশ্রমে সে ক্লান্ত, তবু আহার সেরে সে আবার বই নিয়ে বসবে। ইদানিং সে এতই ব্যস্ত যে গৌরদাস বসাকের চিঠির উত্তর দেবারও সময় পায় না। মূল ভাষায় সে ভার্জিল ও হোমার পড়তে শুরু করেছে। ইউরোপীয় প্রথা অনুযায়ী আহারের পূর্বে দু এক পেক হালকা সুরা পরিবেশন করা হয়। সারাদিন মধু কিছু পান করেনি, তাই সে ওইটুকু সুরার জন্যই উন্মুখ হয়েছিল। হঠাৎ সে দেখল পরিচারক শুধু শ্বেতাঙ্গ ছাত্রদেরই সুরা পরিবেশন করে গেল, কিন্তু কৃষ্ণাঙ্গদের গেলাস শূন্যই পড়ে রইল। ক্রোধে কুঞ্চিত হয়ে গেল মধুর মুখ। এই ক্রোধ সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। প্রথমে সে জিভের তলায় আঙ্গুল দিয়ে একটা তীক্ষ্ণ শীষ দিল, তারপর ডান হাতের তর্জনী হেলন করে ডাকল, স্টুয়ার্ড, কাম হিয়ার। পরিচারকটি এগিয়ে আসার পর মধু নিজের শূন্য গ্লাসটির দিকে ইঙ্গিত করে বলল, এটি পূর্ণ করনি কেন? পরিচারক বলল, আজ আমাদের ভাণ্ডারে সুরা কিছু কম আছে, তাই সকলকে দেওয়া যায়নি। মধু বলল, তাহলে সব ইউরোপীয় ছাত্ররা পেল কি করে? একজনও দেশীয় ছাত্র পায়নি কেন? তোমার যদি অল্প সুরা থাকে তবে প্রথম থেকে শুরু করে যে কজন পাবে তো পাবে।
এটাই নিয়মসঙ্গত নয় কি? পরিচারকটি কাচুমাচু হয়ে বলল, আমাদের উপর নির্দেশ আছে, প্রথমে শ্বেতাঙ্গ ছাত্রদের, তারপর অন্যদের। মধু উঠে দাঁড়িয়ে সিংহগর্জনে বলল, ইউ বি ড্যামড, দোজ ইনস্ট্রাকশনস বি ড্যামড। সঙ্গে সঙ্গে মধু নিজের শূন্য গেলাসটি ছুঁড়ে মারল মাটিতে। শুধু নিজেরটা নয়, আশেপাশের কয়েকজন কৃষ্ণাঙ্গ ছাত্রের গেলাস তুলে নিয়ে সে ঝনঝন শব্দে ভাঙতে লাগল। মানিকগঞ্জের জমিদার পূর্ণচন্দ্র রায় যাবেন কলকাতা দর্শনে। বাঙাল দেশের লোক, আগে কখনো পদ্মা পার হননি। রাজধানী কলকাতা সম্পর্কে মনের মধ্যে কিছুটা ভয় ভয় ভাব আছে, কিন্তু দেশ গায়ে আমোদ ফুর্তির মধ্যে কোনো বৈচিত্র্য নেই। একটু বিদেশ ঘুরে আসার জন্য মন ঘুরঘুর করে। তাছাড়া একটি মাতৃদায়ও রয়েছে। পরপর 2 বৎসর উত্তম ফসল হওয়ায় আদায় তহসিলও ভালো। সারা বাড়িতে টাকার থলিগুলো ঝমর ঝমর করে নাচে। তাই বাবু পূর্ণচন্দ্র বর্ষার পরই ঘুরে আসা মনস্থ করলেন। পূর্ণচন্দ্রের পিতা গত হয়েছেন অনেকদিন আগেই। তার মা অনঙ্গমোহিনী ছিলেন অতি জাদ্রেল নারী। নাবালক পুত্রের হয়ে তিনিই জমিদারি শাসন করতেন অতি দক্ষতার সঙ্গে। এমনকি পূর্ণচন্দ্র বয়প্রাপ্ত হলেও অনঙ্গমোহিনী একটুও রাশ আলগা করেননি। পুত্র তখন নামে মাত্র জমিদার হলেও সমস্ত কর্তৃত্ব ছিল তার হাতে। বৎসর 3 আগে সেই অনঙ্গমোহিনীও স্বর্গারোহণ করেছেন। মৃত্যুশয্যায় শুয়ে তিনি পুত্রকে বলেছিলেন, বাবা পূর্ণ, মা কালীর কাছে আমার একটা মানত আছে, তুই কালীঘাটে মায়ের পুজো দিয়ে আসিস, নইলে আমার আত্মা স্বর্গে গিয়াও তৃপ্তি পাবে না। মানতটি অবশ্য পূর্ণচন্দ্র সম্পর্কেই। মায়ের মৃত্যুকালে পূর্ণচন্দ্রের বয়স 29, কিন্তু তখনও বংশে নতুন উত্তরাধিকারী আসেনি। নাতির মুখ দেখার জেদে অনঙ্গমোহিনী 8 বৎসরের মধ্যে 5 বার পুত্রের বিবাহ দিয়েছেন। সেই 5টি বধূই এ বাড়িতে থাকে, কিন্তু তারা কেউই স্বামীকে একটিও সন্তান উপহার দিতে পারেননি। কালশৌচ কেটে যাবার পর ইয়ার বন্ধুরা পূর্ণচন্দ্রকে আর একবার দ্বার পরিগ্রহ করার পরামর্শ দিচ্ছিল। তার আগে পূর্ণচন্দ্র ঠিক করলেন একবার কালীঘাটটা ঘুরে আসা যাক। পাশের পরগনার জমিদার ইব্রাহিম শেখের সঙ্গে পূর্ণচন্দ্রের দোস্তি আছে। ইব্রাহিম শেখ বুঝদার লোক, ইতিমধ্যে তিনি 2 বার ঘুরে এসেছে কলকাতা থেকে। সুতরাং পূর্ণচন্দ্র গেলেন তার কাছে পরামর্শ নিতে। ইব্রাহিম শেখ পথের সুলুক সন্ধান দিয়ে দিলেন এবং কলকাতার এমন একটি চিত্র আঁকলেন যাতে পূর্ণচন্দ্র একেবারে তাজ্জব। জল নাকি জমে শক্ত হয়ে যায় এবং তা কড়মড়িয়ে চিবিয়ে খায় কলকাতার মানুষ। আরো কতক মানুষ নাকি দিনের বেলা ঘুমোয় ও রাতের বেলা জেগে থাকে। মুসলমান মেয়ে মানুষের বাড়িতেই হিন্দু বাবুরা যায় এবং কসবির আম্মাকে মা বলে ডাকে। পূর্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, ভাইডি, একটা কথা কও তো, শুনছি কলকাতায় গেইলেই সাহেবরা নাকি সকলডিরে ধৈরা ধৈরা খ্রিস্টান কইরা দেয়, তোমারে ধরতে আসে নাই? ইব্রাহিম শেখ অহংকারী পুরুষ, মুসলমান জাতির পূর্ব গৌরব সম্পর্কে সদা সজাগ। তিনি বললেন, আমারে খ্রিস্টান করতে আইব কোন পুঙ্গির পুত? হ্যাঁ রে, তার মায় এখনো জন্ম দেয় নাই। পূর্ণচন্দ্র বলল, ভাই, তোমাগো মুসলমান গো সাহেবেরা এখনো ডরায়, কিন্তু হিন্দুগুলোর উপর নাকি খুব অত্যাচার করে। ইব্রাহিম শেখ বলল, দোস্ত, আমি কলকাতার থিক্কা অন্য খবর শুইনা আইছি। তোমাগো হিন্দুগো সর্বনাশ করতে আসে হিন্দুরাই। হিন্দু ধর্ম আর বুঝি রইল না। ইংরেজির লেখাপড়া শিক্ষা এক দলের মাথা বিগড়ে গেছে। তারা হিন্দুদের জবরদস্তি কইরা বেগজ্ঞানী কইরা দিতাছে। কি কইরা দিতাছে? বেগজ্ঞানী। হেরা কি বস্তু তা তোমরাই ভালো বুঝবা। আমি দেখলাম সিঁদুরিয়া বাট্টিতে একদল বাবুরে দেইখা রাস্তার লোকের বেজ্ঞানী বেজ্ঞানী কইরা তরাসে চিল্লাইতে চিল্লাইতে আগল বাগল দৌড়াইয়া পালাইয়া গেল। ইংরাজি শিক্ষার ঢেউ পূর্ব বাংলার এত দূর অভ্যন্তরে পৌঁছায়নি। পূর্ণচন্দ্র অতি অল্প কিছুদিন এক মুন্সির কাছে সামান্য ফার্সি পড়েছিলেন এবং বাংলায় নাম সই করতে পারেন মাত্র। কথাটার অর্থ তিনি কিছুই বুঝলেন না। ব্রহ্মদৈত্যের নাম শুনেছেন, সেরকমই একটা কিছু বলে মনে হলো তার। ভয়ে বিবর্ণ মুখে তিনি বললেন, তাহলে আর কলকাতা গিয়া কাম নাই, জাত খোয়াইতে পারুন না, স্বর্গ থেকে মায়া আমারে অভিশাপ দিবে।
ইব্রাহিম শেখ তখন আশ্বাস দিয়ে বললেন, 2-4 জন পাইক লাঠিয়াল নিয়া যাও সঙ্গে। কলকাতার মানুষ দুইটা জিনিসটা বড় মান্য করে, পেয়াদা আর পয়সা। পেয়াদার লাঠি দেখলেই ভয়ে পালায়, আর পয়সা ছাড়লেই পায়ের উপর আইসা পড়ে। পয়সা ছড়াও আর লাথি মারো, কলকাতার এই একটা বড় সুখ। শুভক্ষণ দেখে পূর্ণচন্দ্র কয়েকজন দেহরক্ষী নিয়ে বজরায় ভেসে পড়লেন। দিন 7 পর লাল গোল্লার কাছে চড়ায় আটকে গেল সেই বজরা। সে আর কিছুতেই নাড়ানো যায় না। এখন থেকে স্থলপথে তিনি পালকিতে যেতে পারেন বটে, কিন্তু ইব্রাহিম শেখ বারবার বলে দিয়েছেন নিজস্ব বজরা না নিয়ে গেলে খাতির পাওয়া যায় না কলকাতা শহরে। সুতরাং পুরনো বজরা সেখানেই ফেলে রেখে লোক লাগিয়ে দেখে শুনে একটি বজরা কিনে ফেললেন এবং ভগবান গোলা থেকে সেই বজরায় আবার যাত্রা শুরু করলেন। যথাসময়ে বাগবাজারের ঘাটে এসে ভিড়ল তার সেই নতুন বজরা। এইসব ঘাটে মোসাহেব ও দালালরা সদপ্রত্যহ ছকছক করে। এখান থেকেই বাবু পাকড়াতে হয়। তীর্থস্থানের পাণ্ডাদের মতন দালাল মোসাহেবেরা কে আগে কোন বাবুকে পাকড়াবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা ও ধুমধুমার কাণ্ড চলে। বিশেষত বাঙাল দেশের বড় মানুষ দেখতে তাদের আমোদ আর ধরে না। বাঙাল দেশের বড় মানুষরা প্রত্যেকেই এক একটি যেন নগর পাঠা। পূর্ণচন্দ্র যে 2 দালালের এখতিয়ারে পড়লেন তাদের নিজস্ব নাম যাই থাক, লোকে তাদের নন্দী ও ভৃঙ্গি বলে ডাকে। সেই নন্দী ও ভৃঙ্গি পূর্ণচন্দ্রের বজরায় উঠে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। কলকাতা যতই এগিয়ে আসছিল ততই পূর্ণচন্দ্র বক্ষের ধূপকুগানি বাড়ছিল। কোন আজব জায়গা দেখবেন কে জানে। পাইক লাঠিয়ালদের প্রস্তুত থাকতে বলে তিনি উত্তেজনা প্রশমনের জন্য সুরাপান শুরু করে দিলেন। বাগবাজারে এসে যখন পৌঁছলেন তখন তার টপভুজঙ্গ দশা। এই সময় তার ভীরুতা দুর্বলতা একেবারে উপে যায়। সুরাপান করলেই তিনি শের। মা জীবিত থাকতে তিনি কখনো ও জিনিসে স্পর্শ করতেও সাহস পাননি। মাত্র এই 1.5 বছর এই পূর্বেকার সব তৃষ্ণা মিটিয়ে নিয়েছেন। রক্তাক্ত চোখে কামরার বাইরে এসে তিনি গর্জন করলেন, তোমরা কেডা? আমার বজরায় আইছো কার হুকুমে? নন্দী ও ভৃঙ্গি হাত জোর করে বললেন, হুজুর, আমরা আপনার দাসানো দাস, আপনার সেবা করবার জন্য আমরা হাজির হয়েছি। দোস্ত ইব্রাহিম শেখের পরামর্শ মনে রেখে পূর্ণচন্দ্র তার রেশমি কুর্তার পকেট থেকে 2 মুঠো টাকা বার করে ছুড়ে দিলেন ওদের দুজনের সামনে। ওরা সাগ্রহে সেই টাকা কুড়িয়ে নেবার জন্য হুমড়ি খেয়ে পড়তেই পূর্ণচন্দ্র দুজনের পশ্চাৎদেশে ক্যাত ক্যাত করে 2টি লাথি খসালেন। মারের আকস্মিকতায় ঈষৎ চমকে উঠলেও নন্দী ও ভৃঙ্গি বিগলিত হাসি মুখ করে রইল। দুধেল গরু তা মাঝে মাঝে চাট মারবেই। পূর্ণচন্দ্র জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? নন্দী ভৃঙ্গি একসাথে বলে উঠল, আহা, কি কোমল আপনার পা, যেন পদ্মফুল দিয়ে গড়া, যেন ছিরিকেশের পতাঘাত। আমরা হলুম গে রাধিকে, আর একবার মারুন। পূর্ণচন্দ্র হৃষ্ট হয়ে বললেন, বাহ, বেশ। তারপর নিজের লোকজনের দিকে ফিরে বললেন, দেখলি কেমন সুন্দর কথা কয়, কলকাতা শহরের সহব্বতই আলাদা। নন্দী ভৃঙ্গি কাজে নিযুক্ত হয়ে গেল। একটি বাসা ভাড়া করা হলো রামবাগানে। তারপর মৎসব চলতে লাগলো কয়েকদিন ধরে। বাঙাল পূর্ণচন্দ্রকে শহুরে বাবু করে তোলার জন্য নন্দী ভৃঙ্গি উঠে পড়ে লাগলো। পূর্ণচন্দ্রের পোশাক আশাক ও মাথার চুল দেখলেই বাঙাল বলে চেনা যায়। কথা বললে তো আর রক্ষে নেই। রাস্তা দিয়ে 10-12 জন পরিষদ পরিবৃত্ত হয়ে পূর্ণচন্দ্র যখন চলেন, অমনি ফচকে ছোঁড়া কুঠিয়াল ও গেজেল গুলিখোররা চেঁচিয়ে বলে, বাঙাল ভিড়েছে, বাঙালের মরণ, মাথাখানা দেখ যেন কাতাল মাছ। এসব কথাই পূর্ণচন্দ্রের মনে বড় ব্যথা লাগে। তাই নাপিত ডেকে তার চুল ছাটিয়ে দেওয়া হলো। নন্দী ভৃঙ্গি বোঝালো যে ঘাড়ের কাছে চুল সব ছেটে ফেললে ঘাড়ে বাতাস লাগে, বুদ্ধি খোলাসা হয়। সেজন্যই কলকাতার সব বড় বড় বাবুদের ঘাড় ছাঁটা। বেশি চুল রাখতে হয় মাথার সামনের দিকে, সেটা হলো গিয়ে শোভা, যেমন মোরগের মাথার ঝুঁটি। পূর্ণচন্দ্র বাবুর পোশাক ছিল ফিনফিনে 8 হাতির নতকলতা ধুতি। তার উপর নবাবে আমলের খাজাঞ্চিদের মতো রেশমি বেনিয়ান আর পায়ে গুড়ওয়ালা নাগরা। এসব ছাড়িয়ে তাকে পরানো হলো দোনলা প্যান্টালুন, লালদিঘির ধারের দোকানের আলপাকার চায়না কোট আর গড়ানহাটার ইংলিশ জুতো। মাথায় হাকিমি পাগড়ি, কোটের বুক পকেটে ওয়াশগার্ড সংবলিত ঘড়ি, হাতেই হীরের আংটি এবং সর্বদা সঙ্গে রাখেন ফুকুশিসি ভরা আতর।
এই রূপে পূর্ণচন্দ্র ভব্য হলেন। বাবুর জন্য সকল রকম কেনাকাটার কাজেই দালালরা 2 দফা দস্তুরি পায়, কিন্তু সবচেয়ে বেশি দস্তুরি মেয়ে মানুষে। এই বাসাবাড়ির খুব কাছেই অবিদ্যাদের আশ্রয়স্থল। অবশ্য এ শহরে কোথায় বা তারা নেই, সর্বত্রই তাদের অধিষ্ঠান। পূর্ণচন্দ্র একচোড়া বড় সাদা ঘোড়া সমেত একটি ফেটিং গাড়ি কিনেছেন। সেই গাড়ি এক এক রাতে থামতে লাগলো এক এক বারবণিতার বাড়ি। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সুকুমারী নাম্নী এক অল্প বয়সী বারবণিতার প্রতি তার মন মজে গেল। সুকুমারীর বয়স 19, চিকন পাতলা গড়ন, মেমপাড়া গায়ের রং, মাথা ভর্তি কোকড়া কোকড়া চুল। সুকুমারীরা 3 পুরুষের বেশ্যা। তার মা চুনিবালা, ডাকনাম পোঁটা চুন্নি, সদ্য কাছ থেকে অবসর নিয়ে বাড়িওলি মাসি হয়েছে। সুকুমারীরও খুব পছন্দ হয়ে গেল পূর্ণচন্দ্রকে। মানুষটি বেশ আলাভোলা, যখন মদ খায় না তখন মিনমিন করে, আর একটু মদ পেটে পড়লেই অন্য চেহারা। সন্ধে হতে না হতেই ব্র্যান্ডি আর শ্যাম্পেনের স্রোত বইতে থাকে সুকুমারীর ঘরে। নন্দী আর ভৃঙ্গি ছো ছো করে মদ গিলতে পারে এবং সহজে তারা বেহেড হয় না। তারা নানা রকম সরেস গল্প বলে পূর্ণচন্দ্রের মন খুশি রাখে। ওদের খেয়েছি গিয়েছি ধরনের কথা সব অর্থ বুঝতে পারে না পূর্ণচন্দ্র, তবু শুধু কথা শুনেই হেসে গড়াগড়ি যান। নেশা বেশ খানিকটা জমে উঠলে পূর্ণচন্দ্র অধিকতর মজার জন্য পকেট থেকে 5-10 টাকা বার করে হুঙ্কার দেন, নন্দী। নন্দী অমনি বুঝতে পারে। টাকাগুলো হাত পেতে নিয়ে সুবোধ বালকের মতো পশ্চাৎ দৃষ্টি ঘুরিয়ে বসে, আর পূর্ণচন্দ্র সজোরে সেখানে লাথি কষান। তারপর ভৃঙ্গির পালা। সত্যি কি সুলুকই দিয়েছে ইব্রাহিম শেখ, এমন মজা আর হয় না। সুকুমারীও এতে দারুণ আমোদ পায়। সে বলে, ওগো আমায় টেকা দাও, আমায় টেকা দাও, আমিও নাতি মারব। ইঁদুর মুখো তবলা বাজানদারটি হাঁ করে চেয়ে থাকে। একদিন সে বলেই ফেলল, হ্যাঁ মশাই, আপনাদের দেশে বুঝি নাতি মারবার লোক নেই? সবাই সেখানে জমিদার। পূর্ণচন্দ্র বলেন, থাকবে না কেন, কিন্তু নিজের দেশে লাথি মারাই সুখ নেই। আমার প্রজাগো আমি যারে খুশি লাথি মারতে পারি, বাঁশ দিয়া ডলাইতে পারি, পুঙ্গায় হুকরা দিতে পারি, কিন্তু হেরা হইল আমার প্রজা, হেরা তো তু শব্দও করবে না। তবলা বাজানদারটি বলে, বুঝছি, দৈনিক 2-4টি নাতি না মেরে আপনার জল খাবার খান না। আমরা এখানে অনেক বাবু দেখেছি, কিন্তু এসব নাতি মারা বাবু আগে দেখিনি। নন্দী বলল, এমন নাতি নাতি করছো কেন গো? এ হলো গে হুজুরের স্নেহাশীর্বাদ। ভৃঙ্গি বলল, তোর বুঝি হিংসে বুক জ্বলছে? চুপ মেরে থাক, তবলা চাটানো কাজ তবলা চাটা। সুকুমারী জিজ্ঞেস করে, হ্যাঁ গা বাবু, তোমাদের দেশে তো শুনেছি চারদিকে শুধু জল, তোমরা এই বাড়ি ও বাড়ি কি করে যাও? সাঁতরে। নন্দী বলল, বাবু কত বড় বজরা এনেছিস জানিস? এই এত বড়, 2খানা বাড়ির সমান। বাবুর দেশে কত নৌকো, কত বজরা, বাবু সাঁতরে যাবেন কোন দুঃখে? ভৃঙ্গি বলল, চারদিকে জল হলে কি হবে, তার মধ্যে বাবুর রাজপ্রাসাদখানি যেন ইন্দ্রের ঐরাবত। পূর্ণচন্দ্র বললেন, ঐরাবত না তোমার মাথা, আমি বাড়ি থেকে 7 মাইল দূরে মেঘনা নদী, তাছাড়া সব দিক শুকনা। আমি জমিদারি দেখতে ঘুরাই চইরা যাই। সুকুমারী জিজ্ঞেস করলো, ঘুরাই? পূর্ণচন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ ঘুরা, ছুট ছুট ঘুরা। কিন্তু ছুট হইলে কি হয়, তাবৎ খুব, ঠিক যেন পক্ষীরাজ। ছুট ছুট ঘুরা, ছুট ছুট ঘুরা। এই কথা বলতে বলতে সুকুমারী হাসতে হাসতে গড়াগড়ি দেয়। সুকুমারীর মা পোঁটা চুন্নি বসে থাকে পাশের ঘরে। মেয়ের ঘরে যখন বাবু থাকবে তখন সে কখনো সে ঘরে ঢুকবে না, এটাই নিয়ম। মোসাহেবেরা মাঝে মাঝে মদের গেলাস ভরে হাত বাড়িয়ে পোঁটা চুন্নির দিকে এগিয়ে দেয়। পোঁটা চুন্নি পাশের ঘর থেকে ফিসফিস করে বলে, ও সুকু, বাবুকে বল না একদিন বজরাই করে আমাকে ঘুরিয়ে আনতে, কতদিন বজরাই বসে হাওয়া খাওয়া হয়নি। পূর্ণচন্দ্র শুনতে পেয়ে বললেন, কাইলি চলেন। মা, আপনি যখন কইতে আছেন তখন হ্যাঁ আর কথা কি, কাইল কেন, আজ রাতেই চলেন। ইব্রাহিম শেখ বলে দিয়েছিল কসবির মাকে মা বলে ডাকতে হয়, সেটাই কলকাতার প্রথা। পূর্ণচন্দ্র তা ভুলে যায়নি। কিন্তু ওই মা ডাক শুনে পোটাচুনি পাশের ঘরে বসে আধ হাত জিভ কাটে।
বাইরে কোনো একটা গন্ডগোল হতেই পূর্ণচন্দ্র তটস্থ হয়ে বলে ওঠে, কেডা এলো, কেডা এলো? ব্যঙ্গজ্ঞানী নাকি? হ্যাঁ। কলকাতায় এই পর্যন্ত ব্যঙ্গজ্ঞানীদের সঙ্গে পূর্ণচন্দ্রের সাক্ষাৎ হয়নি, কিন্তু মনে মনে ভয় আছে এখনো। সঙ্গের দুজন লাঠিয়ালকে দাঁড় করানো আছে সুকুমারীর বাড়ির সদরে। এরপর ৩-৪ দিন গেল বজরা সফরে। আমোদ হুল্লোড় ঠিক যেমন হয় তেমনই হলো, পুরোপুরি। শুধু ছোট্ট একটুখানি বৈচিত্র্য ঘটেছিল। বজরার ছাদে বসে ব্র্যান্ডির নেশায় চুরচুর হয়ে হঠাৎ পূর্ণচন্দ্রের আবার লাথি মারার শখ জেগে ওঠায় যথারীতি নন্দী ও ভৃঙ্গি তৈরি হয়েছিল পেছন ঘুরিয়ে। কিন্তু ভৃঙ্গির বেলায় রাতিটা এমন জোরে হয়ে যায় যে সে ছিটকে পড়ে গেল ভরা গঙ্গায়। কলকাতার লোক অনেকেই সাঁতার জানে না, ভৃঙ্গি বেচারা প্রাণেই মারা যেত। শেষ পর্যন্ত বজরার দুজন দাঁড়ি জলে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। দিনের মনে দিন কাটাতে লাগলো। পূর্ণচন্দ্রের যে টাকা কড়ি ফুরিয়ে আসছে তার খেয়াল নেই। বৃদ্ধ নায়েব সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু তাকে আনলে ফুর্তির বাধা হবে বলে তাকে নিবৃত্ত করা হয়েছে। মূর্খ পূর্ণচন্দ্র টাকা কড়ি হিসেবও বোঝে না। সুকুমারীর নেশায় সে উন্মত্ত। দেশ থেকে টাকা করে আনতে অনেক দেরি হয়ে যাবে বলে বজরাটি বেচে দেওয়া হলো। মোটা চুন্নি আবার একদিন মেয়ের মারফত অনুরোধ জানালো তার খুব কালীঘাট দর্শন করবার ইচ্ছে। বাবু দয়া করলেই তাদের কালীঘাটে যাওয়া হয়। পূর্ণচন্দ্রের সঙ্গে সঙ্গে বলল, বিলক্ষণ, কাইল সকালেই যামো। নন্দীভৃঙ্গি সব ব্যবস্থা পাক্কা কইরা নেও। সুকুমারীদের পাড়ায় একটা সাত সাত রব পড়ে গেল। কালীঘাট ভ্রমণের সুযোগ পাওয়া যায় না। সুকুমারী পূর্ণচন্দ্রের কাছে আবদার ধরে বলল, কালীঘাটে শুধু আমরা যাব? আমার সই, মিতিন, গঙ্গাজল, পকর, চোখের বালি, মনের কালী, নয়নতারা এরা যাবে না? পূর্ণচন্দ্র বললেন, কেন যাবে না? হক্কলডি যাবে। সুকুমারী পূর্ণচন্দ্রের গাল টিপে আদর করে বলল, ওরে আমার হক্কলডি রে, ওরে আমার ক্যান রে, এজন্যই তোমায় আমার এত ভালো লাগে। দেখা গেল সব মিলিয়ে যাবার মানুষ ৪৮ জন। নন্দী বলল, হুজুর, এটা আপনার একটা যোগ্য কাজ হয়েছে। তীর্থস্থানে বড় দঙ্গল না নিয়ে গেলে পান্ডারা বড় হ্যাট করে। ভৃঙ্গি বলল, বাবুর মন এত বড়, তিনি ছোট্ট দঙ্গল নিয়ে যেতে পারেন কখনো? আমাদের বাবু কোনো কিছুতে পেঁচ পাও নন। মেছো বাজারের আড়গড়া থেকে বেছে বেছে ১৫খানি ছ্যাকরা গাড়ি ভাড়া করে আনা হলো। যার যত ভালো ভালো শাড়ি গয়না ছিল তাতে সেজে গুজে ছুরি ও বুড়ি বেশ্যারা পিলপিল করে বেরিয়ে এলো বাড়ি থেকে। নিজের ফিটনখানা পূর্ণচন্দ্র আগের দিনই বেচে দিয়েছেন, সুতরাং নিজেও একটি ভাড়া গাড়িতে সুকুমারী আর তার চোখের বালি ও গঙ্গাজলকে সঙ্গে নিয়ে উঠলেন। কালীঘাট থেকে যেতে হলে নানাবিধ সরঞ্জাম লাগে। নন্দিয়া আগেই একলা গাড়ি হাঁকিয়ে চলে গেছে। সেখানে গিয়ে একটি বাড়ি ভাড়া করে সব ব্যবস্থা করে রাখবে। ভৃঙ্গি এদিককার বাজার করে নিয়ে যাবে। রাধা বাজার থেকে কিনতে হবে মদের বোতল, বড় বাজার থেকে চাল ডাল, মেছো বাজার থেকে সাজিয়ে নিতে হবে গোলাপি ও ছাঁচি পানির খিলি, মোগলের দোকানের অম্বুরি তামা। যথাসময়ে শহর ছাড়িয়ে ওরা কালীঘাটের গ্রামে এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমেই সুকুমারী খোঁজ করলো, মা কোথা? মায়ের গাড়ি এসেছে? পূর্ণচন্দ্র ব্যস্ত হয়ে বললেন, মায়ের গাড়ি ঠিকঠাক আইছে তো? মায়ের কষ্ট হয় নাই তো? পোটাচুন্নি পাখা দিয়ে বাতাস খেতে খেতে সদ্য ভাড়া করা গাড়ি থেকে বেরিয়ে এসে বলল, এই তো আমি। এসো বাছা, প্রথমে বসে একটু বিশ্রাম নাও। অনেক দূরের পথ, গাড়িতে বসে আসায় বেশ পরিশ্রম হয়েছে। সুকুমারী বিবি রুমালে মুখ রোগড়ে রোগড়ে মুখ একেবারে লাল করে ফেললে। নন্দী একটা গেলাসে ব্র্যান্ডি ঢেলে তাতে সোডা ওয়াটার মিশিয়ে ধরলে সুকুমারীর মুখের কাছে। বিবি অমনি চটে উঠে বলল, তোমরা সহবত শেখনি গো? মিতির, মকর, গঙ্গাজল এরা সব রয়েছে, তাদের না দিয়ে তুমি প্রথমেই আমাকে দিলে? নিজেরা আগে টেনে বসে আছো, বাবুর যে গলা শুকোচ্ছে সে খেয়াল নেই। কালীঘাটে এসে এক দণ্ড বাইরে তিষ্ঠবার উপায় নেই। পাল পাল কাঙালি এসে ছেকে ধরে। এছাড়া পুজুরি বামুন, রাধুনি বামুন, আরো হাজার রকমের উমেদার। কেউ খ্যাংরা গুপো, কেউ গামছা কাঁধে, কেউ ধামা মাথায়। চতুর্দিকে একেবারে চিলুগিলু অবস্থা। বড়বাজারের দোকানে পাকানো পইতে বিক্রি শুরু হবার পর শহুরে বামুন খুব বেড়ে গেছে। কালীঘাটে এখন কাঙালি বেশি না বামুন বেশি তা বুঝা ভার। দোতলায় কার্পেট বিছানো ঘরে এসে বসে পূর্ণচন্দ্র একটু জিরোতে লাগলেন। সুকুমারীর শোয়েরা বাতাস করতে লাগলো তাকে। নন্দী ভৃঙ্গি এসে সুরার গ্লাস তুলে দিল হাতে।
পোটা চুন্নি দরজার আড়াল থেকে মৃদু ভর্ৎসনা দিয়ে বলল, অসুকু, এসেই তোরা টানতে বসে গেলি? পুজো আচ্চার ব্যবস্থা করতে হবে না? নন্দী বলল, পুজো তো ওবেলা, এখন কি? এবেলা 5টা উনুন ধরিয়েছে। পোটা চুন্নি বলল, ও মা, সে কি কথা? মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছি, আর ও পোড়ামুখ বলে কি না পুজো বেলা, কালীঘাটে এসে আগে পুজো দিতে হয়, তারপর অন্য কিছু। রিঙ্গি বলল, হ্যাঁ হ্যাঁ, পুজোর ব্যবস্থা করছি, আমি বামুন পান্ডা দৌড়ে আনছি। রিঙ্গি বাইরে থেকে কোড়া থান পরা, পৈতের গোছা গলায়, মাথায় মস্ত টিকি, খরম পায়ে একজন বেশ বিশ্বাসযোগ্য চেহারার বামুনকে ডেকে আনলো। পোড়াচুন্নি বলল, ও মা, কি হবে? আসবার সময় আমি যে তাড়াতাড়িতে সিন্দুক খুলে টাকা বার করতে ভুলে গেছি। আমি যে পুজো মানত করেছিলাম, কি করে পুজো দেব? পূর্ণচন্দ্র বললেন, এ কথা বলে বড় লজ্জা দিলেন মা। আমার টাকাও যা, আপনার টাকাও তা। এই নেন, কত লাগবে? পকেট থেকে 20-25 টাকা যা ওঠে তাই পূর্ণচন্দ্র দিয়ে দিলেন নন্দীর হাতে। নন্দী তার থেকে 5 টাকা সরিয়ে বাকিটা দিল পোটাচুন্নিকে। পোটাচুন্নি আবার তার থেকে বেশ কিছু সরিয়ে মোট 7টি টাকা দিল বামুনকে। তাই পেয়েই বামুনের এক গাল হাসি। দুটো ছোট গোছের পাঁঠা, 2 সরাতে 8 টাক চিনি, 1 ছড়া মন্দির বেড়া জবা ফুলের মালা, কুনকেটাক আলো চাল, গোটা 10 কাঁঠালি কলা, একটু ঘি, একটু সিঁদুর, সব মিলিয়ে মোট 2.5 টাকার জিনিস কিনে মন্দিরে গিয়ে পুজো ছড়িয়ে এলো। এদিকে ভাড়া বাড়ির একতলায় বড় বড় উনুনে খিচুড়ি তৈরি হচ্ছে, আর দোতলায় বোতলে এরপর বোতল উঠছে। বোতল শুধু ওড়ে না, একসময় গড়ায়, তখন মানুষগুলোও গড়ায়। একজন গড়ালে অন্যজন তাকে টেনে তোলবার চেষ্টা করে, তারপর সেও গড়িয়ে যায়। কালীঘাটে এসে এতটা বাড়াবাড়ি পোঁটাচুনির পছন্দ হচ্ছে না। তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের মতি হয়েছে। সে এসে মাঝে মাঝে বকুনি দিয়ে যাচ্ছে ওদের, কিন্তু কে শোনে কার কথা? সুকুমারের সইরা সব এক একজন মোসাহেবের পাশে বসে গলা জড়াজড়ি করছে। নন্দী আর বৃঙ্গি মাঝে মাঝে বলে উঠছে, উপ, এত ফুর্তি বহুত দিন হয়নি। ধন্য আমাদের পূর্ণচন্দ্র বাবু। রান্না শেষ। নিচতলার চাতালে জল ছিটিয়ে পাত পাড়া হয়ে গেছে, কিন্তু কে খেতে যাবে? ওপরের বাবু বিবিদের খাওয়ার কথাই হুঁশ নেই। কেউ ডাকতে এলেও তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। চাকর, নফর, পায়েক আর অন্যরা গান্ডে পিণ্ডে গিলতে লাগলো গরম খিচুড়ি, রুই মাছের কালিয়া, পাঁঠার পোলাও, আলুর দম, হাঁসের ডিম, তালদাবাসের চোঙায় জমিয়ে ধোকা। বেলা গড়িয়ে বিকেল পড়ে এলো। মদের বোতল সব শূন্য, তবু পূর্ণচন্দ্রের তৃষ্ণা মেটেনি। এলানো অবস্থায় সে বলল, কই বাপ নন্দী, কই বাপ বৃঙ্গি, গেলাস যে খালি, শ্যাম্পেন কার্ক খোলার ফটাফট মধুর আওয়াজও বন্ধ। কি হইল তোমাগো? নন্দী বলল, হুজুর, টাকা দিন। পূর্ণচন্দ্র বললেন, টাকা চাই? কত টাকা? এবার পোটাচুন্নি সত্যিকারের রেগে গিয়ে বলল, হ্যাঁ গা, কি আক্কেল তোমাদের? কারি কারি রান্না হলো, কিছু খেলে না, গঙ্গায় নাইলে না, মায়ের দর্শন করলে না, এ কেমন ধারা ব্যবহার? সন্ধে হয়ে এলো, আগে দুটি খেয়ে নাও। পূর্ণচন্দ্র বীর বিক্রমে উঠে দাঁড়িয়ে বললেন, না, খামু না, মায়ের দর্শন করতে যামু, উপাস কইরা পূজা দিতে হয়, তয় তো পুণ্য হইব। আগে মায়ের দর্শন, তারপর অন্য কথা। চলো সুকুমারী। সুকুমারী 2 পা চালাতে গিয়ে লুটিয়ে পড়ে গেল, একেবারে জ্ঞান হারা। তাকে একটুক্ষণ টানাটানি করেও কোনো সুবিধে হলো না। পোটাচুন্নি বলল, থাক, ওকে সারো, ওর আর ক্ষমতা নেই। পূর্ণচন্দ্রের মনে একটা আঘাত লাগলো। এত দূর এসেও সুকুমারী তার সঙ্গে মন্দিরে যাবে না? এত খরচাপাতি করে মেয়ে মানুষ রেখে তাহলে লাভ কি হলো? পূর্ণচন্দ্রের মস্তিষ্কের নেশাগ্রস্ত যুক্তিতে মনে হলো যে সুকুমারী যেন ইচ্ছে করেই ভিড়মি খেয়ে পড়ে আছে। 2-1 বার সে তাকে দাঁড় করাবার চেষ্টা করলো, কিন্তু সুকুমারীর মুখ দিয়ে গ্যাজলা বেরুচ্ছে। তখন পূর্ণচন্দ্র বললেন, তয় আমি একলাই যামু। সিঁড়ি দিয়ে দুপদাপ করে তিনি নেমে এলেন। নন্দী, ভৃঙ্গি এলো সঙ্গে সঙ্গে। নিস্তলার লোকগুলো নেশা করেনি বটে, কিন্তু প্রচন্ড রকম খিচুড়ি মিচুড়ি খেয়ে পেট মোটা করে শুয়ে আছে। লাঠিয়াল 2জন ঘুমন্ত। পূর্ণচন্দ্র ওদের আর ডাকলেন না, রাস্তা দিয়ে চলতে লাগলেন ভিড় ঠেলে।
পা দুটি টলমল করলেও তার শরীরে যেন মত্ত মাতঙ্গের শক্তি। নন্দীভৃঙ্গি কাঙালিদের হঠাতে লাগলো। পূর্ণচন্দ্র মন্দিরে এসে উঠলেন। হঠাৎ তার মনটা বিষাদে ভরে গেছে। মনে পড়েছে স্বর্গগতা জননীর কথা, মায়ের মৃত্যুশয্যার অনুরোধে কালীঘাট দর্শনের জন্য কলকাতায় আসা, অথচ এতদিনে কালীঘাট দর্শনের কথা মনেও পড়েনি। সেই কালীঘাটে আসতে হলো কিনা সুকুমারীর কথায়, আর সেই বেশ্যা মাগিও এমন নিমহারাম শেষ পর্যন্ত সঙ্গে এলো না। পূর্ণচন্দ্র চেঁচিয়ে উঠলেন, মা, মা, আমি তোমার কুপুত্র, আমি মহাপাতকী। মন্দিরের পুরুত্রার চেহারা ও বেশবাসের চাকচিক্যে পূর্ণচন্দ্রকে একজন বেশ বড় গোছের বাবু ঠাউরে অন্য লোকজনদের সরিয়ে সাগ্রহে বলতে লাগলো, আসুন, আপনি সামনে আসুন, আপনার গোত্র কি? পূর্ণচন্দ্র এগোতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর অমনি মুখ দিয়ে হরহরিয়ে বমি বেরিয়ে এলো। তাতে অসহ্য দুর্গন্ধ। পুরোহিতরা চেঁচিয়ে উঠল, দিলে 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 দিলে, সব কিছু নষ্ট করে দিলে, কি আপদ, এই মাতালকে সরাও। নন্দীভৃঙ্গি হাত ধরে তুলে দাঁড় করালো পূর্ণচন্দ্রকে। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। বিড়বিড় করে বারবার বলছেন, আমি মহাপাতকী, মহাপাতকী। ওগো, আমার মা কি যেন মানত করিয়াছিল, তোমাগো মনে আছে? নন্দীভৃঙ্গি বলল, হুজুর, আপনার মায়ের মানত আমরা জানবো কি করে? পূর্ণচন্দ্রের দারুণ কষ্ট হচ্ছে, কিছুতেই একটা কথাও মনে আসছে না। পুরুতরা বলল, দক্ষিণা যা দেবার দিয়ে একে এবার এখান থেকে সরিয়ে নিয়ে যাও না। দক্ষিণার কথা শুনে পূর্ণচন্দ্র পকেটে হাত দিলেন। পকেট শূন্য। অসহায়ভাবে ঘোলাটে চোখে নন্দী আর ভৃঙ্গির দিকে তাকিয়ে বললেন, টাকা? আমার টাকা নাই? তোমরা আমারে টাকা দেবা? আমি মায়ের দক্ষিণা দিতে পারুম না? নন্দীভৃঙ্গি বলল, হুজুর, আমরা টাকা পাবো কোথায়? আমাদের কি টাকা থাকে? হাত থেকে হীরের আংটিটা খুলে প্রণামীর থালার উপরে ছুঁড়ে দিলেন পূর্ণচন্দ্র। তারপর ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। নন্দীভৃঙ্গি ওকে ধরাধরি করে চত্বরে নিয়ে এলো। একটু সামলে পূর্ণচন্দ্র বলল, আমি আর এই মাগিগো কাছে যামু না, আমি বাড়ি যামু, আমার দেশে যামু, আমারে গঙ্গার ধারে নিয়া চলো, আমি গঙ্গা স্নান কইরা শুদ্ধ হমু। সন্ধে হয়ে গেছে, এখন আর স্নান টানের ঝামেলায় নন্দীভৃঙ্গি যেতে চায় না। তারা অনেক করে বোঝাবার চেষ্টা করল, কিন্তু অতিশয় নেশাগ্রস্ত অবস্থায় পূর্ণচন্দ্র বোধশক্তিহীন গোয়ার হয়ে গেছেন। তিনি যাবেনই স্নান করতে। অজ্ঞতা নন্দী আর ভৃঙ্গি ওকে নিয়ে চলল টানতে টানতে। পূর্ণচন্দ্রের আর চলার শক্তি নেই, চেতনাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। গঙ্গার একেবারে কাছাকাছি এসে আর পারলেন না, একেবারে পাথর হয়ে পড়ে গেলেন মাটিতে। আদিগঙ্গার ঢালু পারে তার মাথাটা নিচের দিকে ঝুলে রইল। নন্দীভৃঙ্গি বলল, থাক, এখানেই পড়ে থাক, এ বেটা ছিবড়ে হয়ে গেছে। ভৃঙ্গি বলল, দেখ না, ট্যাকে কিছু নুকানো আছে কিনা। দুজনে হাঁটু গেড়ে বসে ভালো করে পূর্ণচন্দ্রের ট্যাঁকও পকেট পরীক্ষা করে দেখল। না, আর কিছুই অবশিষ্ট নেই। সুতরাং এর জন্য আর সময় নষ্ট করার কোনো মানে হয় না ভেবে চলে যেতে গিয়েও দুজনে আবার থমকে দাঁড়ালো। দুজনের মনে একই কথা এসেছে, ব্যাটার জামা কাপড়গুলোও তো দামি, সেগুলোই বা বাদ থাকে কেন? কাছে ফিরে এসে ওরা পূর্ণচন্দ্রের সমস্ত পোশাক খুলে নিল, পায়ের জুতো জোড়া পর্যন্ত। সবকিছু দিয়ে একটা পুটলি বেঁধে উঠে দাঁড়ালো দুজনে। আবার ওরা চোখাচোখি করলো। ঠিক একই কথা আবার দুজনের মনে এসেছে। দুজনে দুপাশে সরে গিয়ে পূর্ণচন্দ্রের নগ্ন নিতম্বে সপাটে লাথি কষালো কয়েকবার।